আজকের ভিডিওতে আমরা দেখব ট্যারো ক্লাবের নতুন সদস্যের আগমন, মাস্টার কি এবং রোসেলের কার্ড অফ ব্লাসফেমির নতুন রহস্য। লর্ড অফ দ্য মিস্ট্রিজেরই চ্যাপ্টার 311 থেকে 320 এর বিস্তারিত আলোচনা। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি সেই রহস্যময় ধূসর কুয়াশার জগৎ, যেখানে প্রাচীন এবং গম্ভীর এক প্রাসাদের ভেতরে মিস্টার ফুল ওরফে ক্লেইন তার চিরচেনা আসনে বসে আছেন। আজকের সভাটি অন্য দিনের চেয়ে একটু আলাদা, কারণ আজ ট্যারোট ক্লাবে একজন নতুন সদস্যের আগমন ঘটতে যাচ্ছে। ক্লেইন অত্যন্ত ধীরস্থিরভাবে তার চারপাশ পর্যবেক্ষণ করছিলেন এবং সভার শুরুতেই সবাইকে নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি জানান যে এই নতুন সদস্যের ছদ্মনাম হল মিস ম্যাজিশিয়ান ফোর্স, যিনি বাস্তবে একজন জনপ্রিয় ঔপন্যাসিক। তিনি যখন এই অলৌকিক পরিবেশে নিজেকে আবিষ্কার করলেন, তখন তার বিস্ময়ের সীমা ছিল না। তিনি অবাক চোখে ট্যারোট কোডের অন্যান্য সদস্যদের দেখতে শুরু করলেন। তার লেখক সত্তা তাকে প্রতিটি চরিত্রকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে বাধ্য করছিল। ফোর্জের দৃষ্টিতে মিস জাস্টিস ছিলেন একজন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত স্বর্ণকেশী তরুণী, যার বসার ভঙ্গিই বলে দিচ্ছিল তিনি কোনো উচ্চবিত্ত পরিবারের সদস্য। অন্যদিকে মিস্টার হ্যাংডম্যানের চেহারা ছিল বেশ অদ্ভুত। তার গাঢ় নীল চুলগুলো সামুদ্রিক শৈবালের মতো অগোছালো, এবং তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ, যা ফোর্জের মনে এক ধরনের অস্বস্তি তৈরি করছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিশ্চয়ই কোনো শক্তিশালী সংগঠনের নেতৃত্ব দেন। মিস্টার সানকে দেখে তার মনে হল তিনি কেবলই একজন শান্ত ও অন্তর্মুখী কিশোর। কিন্তু সবচেয়ে বেশি যে ব্যক্তিটি তাকে আতঙ্কিত করেছিল, তিনি হলেন মিস্টার ওয়ার্ল্ড। তার চোখের শীতল এবং বিষণ্ণ দৃষ্টি দেখে ফোর্জ মুহূর্তেই বুঝে গিয়েছিলেন যে এই ব্যক্তির সাথে শত্রুতা করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। তবে ফোর্জ যখন সবাইকে পর্যবেক্ষণ করছিলেন, তিনি জানতেন না যে তাকেও একজন খুব গভীরভাবে লক্ষ্য করছে। তিনি হলেন মিস জাস্টিস বা অড্রি। একজন স্পেকটেটর হিসেবে অড্রির পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। তিনি ফোর্জের শারীরিক গঠন, বাদামি কোকড়ানো চুল এবং কথা বলার সময় ব্যাকলুন্ডের বিশেষ টান লক্ষ্য করে প্রায় নিশ্চিত হয়ে যান যে এই মিস ম্যাজিশিয়ান আর কেউ নন, বরং তার পরিচিত সেই ঔপন্যাসিক ফোর্জ। অড্রি মনে মনে হাসলেন এবং ভাবলেন মিস্টার ফুল নিশ্চয়ই কোনো বিশেষ কারণে তাকে এখানে নিয়ে এসেছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এখনই ফোর্জের কাছে নিজের পরিচয় প্রকাশ করবেন না, বরং এই গোপনীয়তা বজায় রেখে বিষয়টি উপভোগ করবেন। ঠিক এই সময়েই ক্লেইন তার পুতুল চরিত্র মিস্টার ওয়ার্ল্ডের মাধ্যমে সভার মূল আলোচনার সূত্রপাত করেন। মিস্টার ওয়ার্ল্ড ঘোষণা করেন যে তিনি ডেভিল এবং গার্ডিয়ান পাথওয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। ক্লেইন জানতেন যে সিটি অফ সিলভারের অধিবাসী হওয়ার কারণে মিস্টার সানের কাছে প্রাচীন এই পাথওয়েগুলো সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। ক্লেইন আসলে ব্যাকলুন্ডে ঘটে যাওয়া কিছু রহস্যময় খুনের তদন্ত করছিলেন এবং তার সন্দেহ ছিল এর পেছনে কোনো ডেভিল পাথওয়ের বেয়ন্ডার জড়িত থাকতে পারে। তাই তথ্যটি তার জন্য ছিল অত্যন্ত জরুরি। এই তথ্যের বিনিময়ে মিস্টার সান বা ডেরেক একটি বিশেষ মূল্য চাইলেন। তিনি ট্রু ক্রিয়েটর বা ফলেন ক্রিয়েটর সম্পর্কে তথ্য জানতে চাইলেন। সিটি অফ সিলভারের মানুষরা বিশ্বাস করত যে তাদের স্রষ্টা তাদের পরিত্যাগ করেছেন, তাই এই দেবতার বর্তমান অবস্থা সম্পর্কে জানা তাদের জন্য অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। ক্লেইন যখন মিস্টার ফুল হিসেবে এই বিনিময়ে সম্মতি দিলেন, তখন তিনি তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে মিস্টার ওয়ার্ল্ড এবং মিস্টার সানের জন্য একটি ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্র তৈরি করলেন। সেখানে অন্য সদস্যদের প্রবেশাধিকার ছিল না। ক্লেইন ট্রু ক্রিয়েটরের বর্ণনা দিতে গিয়ে এমন কিছু সত্য উন্মোচন করলেন যা ডেরেককে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তিনি এই দেবতাকে দ্য হ্যাংড জায়েন্ট এবং আই বিহাইন্ড দ্য শ্যাডো কার্টেন্স হিসেবে বর্ণনা করেন। তিনি জানান যে অরোরা অর্ডারের সদস্যরা এই অশুভ দেবতাকে আদি স্রষ্টা হিসেবে পূজা করে। ক্লেইন নিজের অভিজ্ঞতা থেকে বলেন যে এই দেবতার আভা ছিল অত্যন্ত পতনশীল, বিকৃত, রক্তাক্ত এবং উন্মাদনায় ভরা। ডেরেক যখনই শব্দগুলো শুনছিলেন, তার মনে হল যেন তার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন যে তাদের পরম পূজনীয় স্রষ্টা সম্ভবত পাগল হয়ে গিয়েছেন, আর এই কারণেই তাদের শহর গত 2000 বছর ধরে অন্ধকারে নিমজ্জিত। তথ্য বিনিময়ের পরবর্তী ধাপে ডেরেক ডেভিল পাথওয়ের সিকোয়েন্স 6 সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করেন। তিনি জানান যে ডেভিলদের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হল তাদের বিপদ বুঝতে পারার সহজাত ক্ষমতা। ক্লেইন একে তার আগের জীবনে পঠিত শিয়াংশিয়া উপন্যাসের হুইম ক্ষমতার সাথে তুলনা করেন। যদি কেউ কোনো ডেভিলের বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করে এবং তা কার্যকর করার জন্য পদক্ষেপ নেয়, তাহলে সেই ডেভিল কয়েক মিনিট থেকে একদিন আগে থেকেই বুঝতে পারে সেই বিপদটি কার কাছ থেকে এবং কোথা থেকে আসছে। এরপর সে সেই ব্যক্তিকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে পারে বা হত্যা করতে পারে। এটি তাদের বেঁচে থাকার এক অমোঘ কবচ। এছাড়াও ডেভিলরা তাদের শরীরকে বিশাল আকৃতিতে পরিবর্তন করতে পারে।
যাকে বলা হয় গিগান্টিফিকেশন। এই অবস্থায় তাদের শারীরিক শক্তি এবং গতি বহুগুণ বেড়ে যায়। তাদের ত্বক তখন এক শক্ত বর্মের মতো হয়ে ওঠে, যা সাধারণ আঘাত থেকে তাদের রক্ষা করে। তাদের রক্ত এবং মাংস ক্ষতির পরিমাণ কমিয়ে দিতে পারে এবং তারা প্রায় সব ধরনের বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়। এমনকি আগুন বা শক্তিশালী অভিশাপও তাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না। তারা প্রাকৃতিকভাবেই আগুন এবং দুর্নীতির জাদুমন্ত্র ব্যবহার করতে পারে। যুদ্ধের ময়দানে তারা অত্যন্ত শীতল মস্তিষ্কের এবং নির্ভীক যোদ্ধা। তবে তাদের একটি বড় দুর্বলতা হল যে তারা খুব সহজেই নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাদের মধ্যে রক্তপিপাসা এবং নিষ্ঠুর উন্মাদনা কাজ করে, যা তাদের পশুত্বের দিকে ঠেলে দেয়। ক্লেইন যখন এই তথ্যগুলো শুনছিলেন, তখন তার মাথায় একটি নতুন চিন্তার উদয় হল। তিনি ভাবলেন যে যদি কোনো সাধারণ প্রাণী মানুষের বদলে এই ডেভিল পোশন গ্রহণ করে, তবে সে কি একটি ডেভিল অ্যানিমেল হয়ে উঠতে পারে? যদি তাই হয়, তবে ব্যাকলুন্ডের খুনি কোনো মানুষ নাও হতে পারে, বরং কোনো উচ্চ বুদ্ধিসম্পন্ন শয়তানরূপী প্রাণী হতে পারে। এই ধারণাটি তার তদন্তের মোড় সম্পূর্ণ বদলে দিল। এরপর ডেরেক গার্ডিয়ান পাথওয়ে বা সিকোয়েন্স 5 সম্পর্কে তথ্য প্রদান করেন। তিনি জানান যে একজন গার্ডিয়ান যখন প্রতিরক্ষা অবস্থানে চলে যায়, তখন উচ্চ স্তরের বা হাই সিকোয়েন্সের কোনো বেয়ন্ডার ছাড়া কারোর পক্ষেই তার প্রতিরক্ষা ভেদ করা সম্ভব নয়। তারা সোর্ড অফ ডন এবং হারিকেন অফ লাইট ব্যবহার করে যে কোনো ধরনের অশুভ শক্তি বা দানবকে ধ্বংস করতে পারে। আধুনিক যুগের বাষ্পীয় রাইফেলের গুলিও একজন গার্ডিয়ানের শরীরের বিশেষ কোনো ক্ষতি করতে পারে না, যদি না বড় মাপের কামান ব্যবহার করা হয়। তারা কোনো মায়ার জালে বিভ্রান্ত হয় না এবং যুদ্ধের ময়দানে নিজেদের জীবন বাজি রেখে সতীর্থদের রক্ষা করতে পারে। তারা একাধারে একজন অজেয় ঢাল এবং এক ধ্বংসাত্মক তলোয়ার। এই পুরো আলোচনা চলাকালীন মিস ম্যাজিশিয়ান বা ফোর্স একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। তার মনে হচ্ছিল তিনি কোনো স্বপ্নের জগতে আছেন। তিনি কল্পনাও করতে পারেননি যে পৃথিবীতে এমন কোনো সংগঠন থাকতে পারে যেখানে সরাসরি দেবতাদের বর্তমান অবস্থা এবং উচ্চস্তরের সিকোয়েন্সের গোপন রহস্যগুলো এভাবে চায়ের আড্ডার মতো আলোচিত হয়। ট্রু ক্রিয়েটারের পাগল হয়ে যাওয়ার খবর এবং ডেভিলদের সেই অতীন্দ্রিয় ক্ষমতা শুনে তিনি শিউরে উঠছিলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি সাধারণ কোনো আড্ডায় যোগ দেননি, বরং এটি এমন এক জায়গা যেখানে পৃথিবীর ভাগ্য নির্ধারিত হয়। ক্লেইন যখন সভার সমাপ্তি টানছিলেন, তখন তার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবছিলেন কিভাবে তিনি ডেভিলদের সেই বিপদ বোঝার ক্ষমতাকে ফাঁকি দিয়ে তার তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। তিনি কি তার এই ধূসর কুয়াশার জগৎকে ব্যবহার করে সেই সহজাত ক্ষমতাকে রুখে দিতে পারবেন? অন্যদিকে ডেরেক বা মিস্টার সান তার নিজের শহরের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আজকের এই সভাটি প্রতিটি সদস্যের মনেই এক গভীর ছাপ ছেড়ে যায় এবং ট্যারট ক্লাবের গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। গল্পের শুরুতেই আমরা দেখি ডেরেকের তথ্য প্রদান শেষ হবার পর ক্লেইন অত্যন্ত দক্ষতার সাথে তার ছদ্মবেশ দ্য ওয়ার্ল্ডকে ব্যবহার করে লেনদেনটি সম্পন্ন করার ঘোষণা দেন। এই মুহূর্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লেইন তখন জাস্টিস, দ্য হ্যাংডম্যান এবং দ্য ম্যাজিশিয়ানের চারপাশের যে সুরক্ষামূলক দেওয়াল বা ব্যারিয়ার ছিল তা সরিয়ে ফেলেন। দ্য ওয়ার্ল্ড একটি রহস্যময় হাসি দিয়ে জানান যে আপাতত তার আর কোনো অনুরোধ নেই। এই সুযোগেই ফোর্স, যিনি দ্য ম্যাজিশিয়ান হিসেবে ক্লাবে নতুন যোগ দিয়েছেন, তার পরবর্তী ধাপ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পাথওয়ের সিকোয়েন্স 8 ট্রিক মাস্টার ফর্মুলাটি সংগ্রহ করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। ফোর্সের মনে মিস্টার ফুলের সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল যে পূর্ণিমার রাতে তার যন্ত্রণার মূল কারণ হল তার জীবনের নিম্নমানের প্রাকৃতিক ক্রম বা ন্যাচারাল অর্ডার। ক্লেইন তাকে আগেই জানিয়েছিলেন যে তার সিকোয়েন্স যত বাড়বে, এই অসহ্য যন্ত্রণা ততই কমে আসবে। তাই নিজের অস্তিত্ব রক্ষা এবং উন্নতির জন্য ফোর্সের কাছে পরবর্তী ফর্মুলাটি পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। তবে ফোর্স কেবল একজন সাহসী বেয়ন্ডারি নন, তিনি অত্যন্ত বুদ্ধিমতী এবং সতর্ক। তিনি জানতেন যে সরাসরি ট্রিক মাস্টার ফর্মুলা চাইলে ক্লাবের সদস্যদের কাছে তার আসল পথটি ফাঁস হয়ে যেতে পারে। প্রাথমিক পর্যায়ে তিনি নিজের আসল পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন, তাই তিনি একটি ধূর্ত কৌশল অবলম্বন করেন। তিনি সবার সামনে ঘোষণা করেন যে তিনি একই সাথে অ্যাপথেকারি এবং ট্রিক মাস্টার দুটি ফর্মুলাই নগদ অর্থের বিনিময়ে কিনতে চান। তার আসল উদ্দেশ্য ছিল অন্যদের বিভ্রান্ত করা, যাতে কেউ নিশ্চিত হতে না পারেন তিনি কোন পথে হাঁটছেন। এছাড়া অ্যাপথেকারি ফর্মুলাটি যদি তিনি পেয়ে যান, তবে সেটি তিনি ভিসকাউন্ট গ্ল্যান্টের কাছে বেশ ভালো লাভে বিক্রি করতে পারবেন, কারণ গ্ল্যান্ট অনেকদিন ধরেই এই ফর্মুলাটির খোঁজ করছেন।
ফোর্সের কাছে অর্থের খুব একটা অভাব ছিল না, কারণ তার লেখা বইয়ের রয়্যালটি এবং পূর্ববর্তী বিভিন্ন কেস থেকে প্রাপ্ত ৬৫০ পাউন্ডের মতো অর্থ তার অ্যাকাউন্টে জমা হচ্ছিল। এদিকে ক্লাবের আরেক সদস্য অড্রে, যিনি মিস জাস্টিস হিসেবে পরিচিত, তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ টেলিপ্যাথিস্ট। ফর্স যখন তার পরিচয় লুকানোর চেষ্টা করছিলেন, অড্রে তখন নিঃশব্দে ফর্সের মনের অবস্থা এবং তার উচ্চারণের বিশেষ ভঙ্গি পর্যবেক্ষণ করছিলেন। তিনি বুঝতে পারেন যে ম্যাজিশিয়ান আসলে তার পরিচিত বন্ধু ফর্স ওয়াল। অড্রে লক্ষ্য করেন যে ফর্সের উচ্চারণে ব্যাকলন্ডের বিশেষ টান রয়েছে। অড্রে বুঝতে পারছিলেন যে ফর্স নিজেকে একজন অভিজ্ঞ বিয়ন্ডার হিসেবে দেখানোর চেষ্টা করলেও তিনি আসলে সিকোয়েন্স ৮ বা ৯-এর বেশি নন। ক্লেন অর্থাৎ মিস্টার ফুলও ফর্সের এই আত্মগোপনের ব্যর্থ চেষ্টা দেখে মনে মনে কিছুটা মায়া বোধ করেন। তিনি জানতেন যে অড্রের মতো টেলিপ্যাথিস্টের সামনে কোনো কিছু গোপন করা প্রায় অসম্ভব, বিশেষ করে যখন অড্রে ফর্সকে আগে থেকেই ব্যক্তিগতভাবে চেনেন। দ্য ওয়ার্ল্ড ওরফে ক্লেন ফর্সকে জানান যে তার কাছে অ্যাপোথেকারি ফর্মুলাটি রয়েছে এবং এর জন্য তিনি ২৩০ পাউন্ড দাবি করেন। ট্রিকমাস্টার ফর্মুলাটি সংগ্রহের জন্য তিনি চেষ্টার আশ্বাস দিলেও কোনো গ্যারান্টি দেননি। ক্লেন মনে মনে ভাবছিলেন যে তার কাছে থাকা মাস্টার কি নামক রহস্যময় আইটেমটির উৎস সন্ধান করলে হয়তো ট্রিকমাস্টারের সূত্র পাওয়া যেতে পারে। এছাড়া তিনি মিস্টার ডোর নামক সেই রহস্যময় সত্তার কথা ভাবছিলেন, যার ফিসফিসানি ফর্স পূর্ণিমার রাতে শোনেন। কিন্তু সাধারণ বিয়ন্ডারদের জন্য সেই শব্দ শোনা অত্যন্ত বিপজ্জনক, কারণ তারা পাগল হয়ে যেতে পারে এবং তাদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। ক্লেন অনুশোচনা করছিলেন যে পর্যাপ্ত শক্তিশালী না হওয়া পর্যন্ত কোনো বিয়ন্ডার এই তথ্যগুলো নিরাপদে শুনতে পায় না। এরপর লেনদেনের পদ্ধতিতে একটি বড় চমক আসে, যা ফর্সকে অবাক করে দেয়। ক্লেন তার দ্য ওয়ার্ল্ড চরিত্রের মাধ্যমে জানান যে টাকা পরিশোধের জন্য ফর্সকে মিস্টার ফুলের কাছে অর্থ উৎসর্গ বা স্যাক্রিফিশিয়াল রিচুয়াল সম্পন্ন করতে হবে। এই বিষয়টি ফর্সকে ভীষণভাবে নাড়া দেয়। তিনি বিস্মিত হয়ে ভাবেন যে মিস্টার ফুল কি আসলেই এমন কোনো স্তরে পৌঁছেছেন যেখানে তিনি সরাসরি উৎসর্গ গ্রহণ করতে পারেন। অড্রে যখন মিস্টার ফুলকে হি বা হিম বলে সম্বোধন করেন, যা সাধারণত দেবতাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন ফর্সের বিস্ময় এবং শ্রদ্ধা আরও বেড়ে যায়। অড্রে তাকে আরও পরামর্শ দেন যে ফর্মুলা মুখস্থ করার জন্য তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে না, কারণ মিস্টার ফুলের কাছে প্রার্থনা করলে তিনি তাকে এটি মনে রাখতে সাহায্য করবেন। এটি শুনে ফর্স বুঝতে পারেন যে মিস্টার ফুল কেবল ক্লাবের নেতাই নন, বরং তিনি উপাসনাযোগ্য একজন অতিপ্রাকৃত সত্তা। গল্পের পরবর্তী অংশটি আরও রোমাঞ্চকর, কারণ এখানে অ্যাক্টিং মেথড বা অভিনয়ের কৌশলের বিষয়টি সামনে আসে। অড্রে যখন লক্ষ্য করেন যে ফর্স এই জীবনরক্ষাকারী পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না, তখন মিস্টার ফুলের অনুমতি নিয়ে তাকে এটি শেখানোর প্রস্তাব দেন। ফর্স নিজেকে ব্যাকলন্ডে আসা কোনো সাধারণ গ্রাম্য মানুষের মতো অনুভব করছিলেন, কারণ ক্লাবের অন্য সদস্যরা এই পদ্ধতি সম্পর্কে আগে থেকেই জানতেন। অড্রে ব্যাখ্যা করেন যে অ্যাক্টিং মেথড হল এমন একটি উপায় যা পোষণ বা জাদুকরী পানীয় হজম করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমিয়ে দেয়। এটি একজন বিয়ন্ডারের জন্য অত্যন্ত অপরিহার্য, কারণ এর মাধ্যমে তারা তাদের ক্ষমতার ওপর পূর্ণ কর্তৃত্ব লাভ করতে পারে। অড্রে এই তথ্যের বিনিময়ে ২৩০ পাউন্ড দাবি করেন। অড্রে এখানে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। তিনি চাইলে রোসেল ডায়েরির পাতার বিনিময়ে এই তথ্য দিতে পারতেন, কিন্তু তিনি জানতেন ফর্স তার পরিচিত মহলে ডায়েরির পাতা খুঁজলে অড্রের নিজের সংগ্রহে সমস্যা হতে পারে, তাই তিনি নগদ অর্থের লেনদেনকেই বেশি গুরুত্ব দেন। ক্লিন অড্রের এই সূক্ষ্ম বুদ্ধিমত্তা এবং তার দেওয়া সংকেতগুলো বুঝতে পেরে তাকে অভিনয়ের কৌশল শেখানোর অনুমতি দেন। ফর্স যখন শোনেন যে মাত্র ২০০ পাউন্ডের বিনিময়ে তিনি এমন একটি অমূল্য পদ্ধতি শিখতে পারবেন, তখন তিনি মুহূর্তের জন্যও দ্বিধা করেননি। যদিও তার জমানো টাকা খরচ হওয়ার কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল, তবুও তিনি জানতেন যে এটি তার জন্য সেরা সুযোগ। অড্রে শর্ত দেন যে ফর্স মিস্টার ফুলের অনুমতি ছাড়া এই পদ্ধতি অন্য কাউকে শেখাতে পারবেন না। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় যে ট্যারোট ক্লাব কেবল শক্তির লড়াই নয়, বরং এটি একটি গভীর জ্ঞান এবং শৃঙ্খলার স্থান। যখন ফর্স অ্যাপোথেকারি ফর্মুলাটি হাতে পেলেন এবং অভিনয়ের কৌশল শেখার সুযোগ পেলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই ক্লাবে যোগ দেওয়াটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ঘটনা। গল্পের শুরুতেই আমরা দেখি অড্রি যখন একটি ব্যক্তিগত আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি একটি অত্যন্ত বিস্ময়কর বিষয় লক্ষ্য করেন। বিশাল এবং রহস্যময় ব্রোঞ্জ টেবিলের অপর প্রান্তে বসে থাকা দ্য ওয়ার্ল্ড বা ক্লেইন অভিনয় পদ্ধতি বা অ্যাক্টিং মেথড সম্পর্কে কোনো ধরনের আগ্রহই দেখাচ্ছিলেন না। তার মধ্যে এই পদ্ধতি সম্পর্কে জানার কোনো তাগিদ বা কৌতূহল ছিল না, যা অড্রির মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। অড্রি নিজের মনেই ভাবতে থাকেন যে ক্লেইন কি তবে আগেই এই অত্যন্ত গোপনীয় পদ্ধতির কথা জানেন, নাকি তিনি মিস্টার ফুলের সাথে এই বিষয়ে আগেই কোনো ব্যক্তিগত আলোচনা সেরে রেখেছেন।
অড্রি তার এই সংশয়গুলো নিজের মনেই সীমাবদ্ধ রেখে অত্যন্ত সতর্কতার সাথে ফোর্সকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করেন। তিনি যখন কথা বলছিলেন তখন তার শব্দের চয়ন এবং উচ্চারণের ধরন ছিল অত্যন্ত মার্জিত এবং পরিমিত, যাতে ফোর্সের কাছে এই বিষয়টির গভীরতা এবং গুরুত্ব সঠিকভাবে ফুটে ওঠে। অড্রি ফোর্সকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে বলেন যে পোষণের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত নয় যে আমরা সেটিকে কেবল আমাদের শাসনের অধীনে আনছি বা জোর করে নিয়ন্ত্রণ করছি, বরং এই প্রক্রিয়াটি হতে হবে পোষণটিকে নিজের সত্তার সাথে সম্পূর্ণভাবে হজম বা ডাইজেস্ট করে ফেলার মতো। তিনি অত্যন্ত জোর দিয়ে বলেন যে এই হজম প্রক্রিয়ার মূল চাবিকাঠি হল অভিনয় করা, আর কিভাবে অভিনয় করতে হবে তার মূল দিক নির্দেশনা লুকিয়ে থাকে পোষণের সেই নির্দিষ্ট নামের মধ্যেই। ফোর্স যখন কৌতূহলী হয়ে এই অভিনয়ের প্রয়োজনীয়তা এবং পদ্ধতি সম্পর্কে জানতে চান, তখন অড্রি মিস্টার ফুলের দেওয়া সেই বিখ্যাত উদাহরণগুলো মনে করার চেষ্টা করেন। তিনি দুর্গ, দুর্গের প্রহরী, আমন্ত্রণপত্র, ছদ্মবেশ এবং শেষ পর্যন্ত সেই লক্ষ্যের কথা বলেন যেখানে অভিনয়ই সবকিছুর সমাধান দেয়। অড্রি ব্যাখ্যা করেন যে অভিনয়ের প্রকৃত লক্ষ্য হল একজন বিয়ন্ডারের শরীর, হৃদয় এবং আত্মার মধ্যে এমন একটি সুনিবিড় সমন্বয় তৈরি করা যাতে পোষণের ভেতরে থাকা সেই অবশিষ্টাংশের জেদি মানসিকতা বা রেমেনেন্ট সাইকির প্রতিরোধকে সহজে অতিক্রম করা যায়। এর মাধ্যমে পোষণটি বিয়ন্ডারের অস্তিত্বের সাথে মিশে যায় এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হজম হয়। একজন দক্ষ কথাসাহিত্যিক বা ফিকশন রাইটার হওয়ার কারণে ফোর্সের কল্পনা শক্তি ছিল অত্যন্ত প্রখর। অড্রির এই চমৎকার বর্ণনা শোনার সাথে সাথেই তিনি নিজের মনের মধ্যে পুরো বিষয়টি একটি দৃশ্যের মতো সাজিয়ে নিতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে অড্রি বা জাস্টিস তাকে ঠিক কী বোঝাতে চাইছেন। ফোর্সের মনে হল যে পোষণের ভেতরে থাকা সেই অশুভ অবশিষ্টাংশের প্রভাব দূর করার এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর বা লুজিং কন্ট্রোলের যে ভয়াবহ ঝুঁকি থাকে, এই অভিনয় পদ্ধতির মাধ্যমে তা অভাবনীয়ভাবে কমিয়ে আনা সম্ভব। তার মনের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের ভয় এবং সংশয়গুলো ধীরে ধীরে কাটতে শুরু করল এবং তিনি এক অদ্ভুত ধরনের মানসিক শান্তি এবং বিস্ময় অনুভব করতে থাকলেন। ফোর্স যখন অড্রির কাছে নিশ্চিত হওয়ার জন্য জানতে চাইলেন যে এই অমূল্য পদ্ধতিটি কি তাকে মিস্টার ফুল শিখিয়েছেন, তখন অড্রি অত্যন্ত বিনয় এবং ভক্তির সাথে তা স্বীকার করেন। অড্রি বলেন যে মিস্টার ফুল যদি এই পদ্ধতি না শেখাতেন তবে তারা হয়তো অনেক আগেই নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। তাদের এই সুস্থভাবে টিকে থাকাটাই হল অভিনয় পদ্ধতির কার্যকারিতার সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ। ফোর্স এই কথা শুনে একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং তার মনে হল যে তার অস্পষ্ট এবং অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ হঠাৎ করেই আশার আলোয় ঝলমাল করে উঠল। তার মনে হল এটি যেন কোনো রোমাঞ্চকর উপন্যাসের অত্যন্ত সৌভাগ্যজনক এক ঘটনা, যেখানে নায়ক হঠাৎ করেই কোনো পরম জ্ঞানের সন্ধান পায়। তবে একই সাথে তার মনে মিস্টার ফুল সম্পর্কে কিছুটা আতঙ্কও কাজ করছিল। তিনি ভাবছিলেন যে মিস্টার ফুল হয়তো কোনো অতি শক্তিশালী রহস্যময় বা অশুভ দেবতাও হতে পারেন, যিনি হয়তো পৃথিবীর মানুষের অগম্য কোনো গভীর পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছেন। এরপর ফোর্স অত্যন্ত গভীরভাবে ভাবতে শুরু করেন যে তার নিজের সিকোয়েন্স, অর্থাৎ একজন শিক্ষানবিশ হিসেবে তাকে কিভাবে অভিনয় করতে হবে। তিনি এই অ্যাপ্রেন্টিস শব্দটির ওপর ভিত্তি করেই তার অভিনয়ের ধরন চিন্তা করতে থাকেন। তার মনে হল যে একজন শিক্ষানবিশ মানেই হল এমন একজন ব্যক্তি যার জ্ঞান বা দক্ষতা এখনও পরিপক্ক নয় এবং যার প্রতিনিয়ত শিক্ষা, চর্চা এবং অভিজ্ঞ কারো নির্দেশনার প্রয়োজন রয়েছে। তিনি বুঝতে পারলেন যে একজন আদর্শ শিক্ষানবিশকে কখনোই অহংকারী হওয়া উচিত নয়, বরং তাকে নিজের শক্তির তুচ্ছতা সম্পর্কে সচেতন থেকে সর্বদা অন্যের কাছ থেকে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি নিজের অজান্তেই তার কল্পনার জগতে এতটাই ডুবে গিয়েছিলেন যে তিনি খেয়ালও করেননি কখন ক্লাবের ব্যক্তিগত যোগাযোগের পরিবেশটি শেষ হয়ে গেছে। ঠিক সেই সময় ট্যারট ক্লাবের নিস্তব্ধতা ভেঙে ডেরেক বা দ্য সান অত্যন্ত সাহসের সাথে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। তিনি ক্লাবের বাকি সদস্যদের কাছে জানতে চান যে তারা যে 7 জন প্রধান দেবতার কথা বারবার বলছেন তারা আসলে কারা এবং বর্তমান বিশ্বে তাদের প্রভাব বা পরিস্থিতি ঠিক কেমন। ডেরেকের এই অত্যন্ত সাধারণ এবং মৌলিক প্রশ্নটি শুনে অড্রি প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তার মনে হয় যে উত্তর মহাদেশের এমন কোনো সাধারণ নাগরিক বা শিশুও কি থাকতে পারে যে এই 7 জন অর্থোডক্স দেবতা সম্পর্কে জানে না, এমনকি যারা অত্যন্ত দরিদ্র, আশ্রয়হীন বা ভবঘুরে এবং যারা বেঁচে থাকার জন্য গির্জার দেওয়া বিনামূল্যে খাবারের উপর নির্ভর করে, তারাও তো এই দেবতাদের নাম খুব ভালোভাবেই জানে। ফোর্স ও ডেরেকের এই প্রশ্নে অবাক হন এবং মনে মনে ভাবতে থাকেন যে ডেরেক কি তবে দক্ষিণ মহাদেশের কোনো অত্যন্ত দুর্গম উপনিবেশ থেকে এসেছেন যেখানে সভ্যতার আলো এখনও পৌঁছায়নি। ফোর্স আরও ভাবেন যে সেখানেও তো যে কোনো একটি গির্জায় গিয়ে একজন যাজকের কাছ থেকে এই তথ্যগুলো খুব সহজেই পাওয়া যায়।
ডেরেক আসলে পৃথিবীর কোন প্রান্তে বাস করেন এবং তিনি কেন এই বিষয়গুলো সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন না তা নিয়ে ফোর্সের মনে এক বিশাল বিস্ময় তৈরি হয়। কুয়াশায় ঘেরা সেই রহস্যময় সিংহাসনে বসে থাকা ক্লেইন যখন দেখলেন যে অড্রি, দ্য হ্যাংড ম্যান এবং দ্য ওয়ার্ল্ড এই তিনজন সদস্যই ডেরেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলেছেন, তখন তিনি মনে মনে বাণিজ্যের একটি চমৎকার সুযোগ দেখতে পান। ক্লেইন বা মিস্টার ফুল ডেরেককে জিজ্ঞাসা করেন যে তিনি আসলে কার কাছ থেকে এই তথ্যগুলো জানতে চান এবং এই মূল্যবান তথ্যের বিনিময়ে তিনি বাকিদের কি দিতে পারবেন। ডেরেক বা দ্য সান সিটি অফ সিলভারের চরম প্রতিকূল পরিবেশে থেকে আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং বুদ্ধিমান হয়ে উঠেছেন। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি প্রত্যেকের সাথেই আলাদাভাবে এই তথ্য বিনিময় করবেন, যাতে তিনি সবচেয়ে পূর্ণাঙ্গ এবং নির্ভরযোগ্য তথ্য লাভ করতে পারেন। এর বিনিময়ে তিনি বাকি সদস্যদের একটি করে প্রশ্ন করার সুযোগ দেন, যার উত্তর দেওয়ার সামর্থ্য তার রয়েছে। অড্রি অত্যন্ত আনন্দের সাথে এই প্রস্তাবে রাজি হন, কারণ তার মনে সিটি অফ সিলভার সম্পর্কে জানার জন্য চরম কৌতূহল কাজ করছিল। অড্রি ফোর্সকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে বলেন যে ডেরেক উত্তর বা দক্ষিণ মহাদেশ কিংবা সমুদ্রের পরিচিত কোনো দ্বীপের বাসিন্দা নন। সিটি অফ সিলভার এমন এক রহস্যময় এবং দুর্গম জায়গা যা আমাদের সাধারণ ভৌগোলিক জ্ঞানের সীমানার বাইরে অবস্থিত। ফোর্স প্রথমে এই কথাটি বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু ডেরেকের গম্ভীর আচরণ এবং ট্যারোট ক্লাবের অন্য সদস্যদের প্রতিক্রিয়া দেখে তিনি অড্রির ব্যাখ্যা মেনে নিতে বাধ্য হন। তার মনে হতে থাকে যে এই ট্যারোট ক্লাব এবং মিস্টার ফুল তার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং অতিপ্রাকৃত একটি সংগঠনের অংশ। অড্রি তখন মনে মনে ভাবছিলেন যে ফোর্সকে যদি জানানো যেত যে বড় বড় বিয়ন্ডারদের মৃত্যু বা রহস্যময় সব হত্যাকাণ্ডের পেছনে এই ট্যারোট ক্লাবের সরাসরি ভূমিকা ছিল, তবে তিনি হয়তো জ্ঞানই হারিয়ে ফেলতেন। কিন্তু অড্রি নিজের পরিচয় এবং ক্লাবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তথ্যগুলো গোপন রাখেন। এদিকে ক্লেইন বা মিস্টার ফুল দেখেন যে একজনের তথ্য বিনিময়ের মাধ্যমে তিনি আসলে তিনজনের কাছ থেকে তথ্য পাওয়ার সুবিধা পাচ্ছেন, যা তাকে মনে মনে বেশ আনন্দ দেয়। তিনি ডেরেকের সারল্য দেখে কিছুটা অবাক হন। অড্রি, দ্য হ্যাংড ম্যান এবং দ্য ওয়ার্ল্ড প্রত্যেকেই 7 জন দেবতার সংক্ষিপ্ত ইতিহাস লিখে ডেরেককে প্রদান করেন। ডেরেক যখন সেই তথ্যগুলো পড়েন, তখন তিনি দেখেন যে ইটার্নাল ব্লেজিং সান, লর্ড অফ স্টর্মস এবং গড অফ নলেজ অ্যান্ড উইজডামের মতো গির্জাগুলোই প্রাচীনতম এবং প্রধান হিসেবে পরিচিত। ডেরেক অত্যন্ত বিচলিত হন, কারণ সিটি অফ সিলভারের ইতিহাসে এই দেবতাদের কোনো অস্তিত্বই ছিল না। এরপর যখন দ্য হ্যাংড ম্যান ডেরেকের কাছে সিটি অফ সিলভারের সৃষ্টিতত্ত্ব বা ক্রিয়েশন মিথ সম্পর্কে জানতে চান, তখন ডেরেক এক রোমাঞ্চকর ইতিহাসের বর্ণনা দেন। তিনি জানান যে পরম শক্তিশালী ঈশ্বর এই জগৎ সৃষ্টি করে একসময় গভীর ঘুমে মগ্ন হয়েছিলেন। এরপর তার ক্ষমতার অবশিষ্টাংশ থেকে 8 জন প্রাচীন দেবতার আবির্ভাব ঘটে, যারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষমতার অংশীদার হন। এই 8 জন হলেন জায়ান্ট কিং আউরমির, ড্র্যাগন অফ ইম্যাজিনেশন আঙ্কোয়েল্ট, এলফ কিং সোনিয়াথ্রিম, ভ্যাম্পায়ার অ্যানসেস্টার লিলিথ, ডেভিল মনার্ক ফারবাউতি, ফিনিক্স অ্যানসেস্টার গ্রেগ্রেস, মিউটেটেড কিং কাভাস্টির এবং কিং অফ ডেমোনিক উলভস ফ্লেগ্রিয়া। ডেরেকের মুখ থেকে ফ্লেগ্রিয়া নামটি শোনার সাথে সাথে ক্লেইন মনে মনে চমকে ওঠেন, কারণ ক্লেইন যখনই তার ক্ষমতার সীমানা অতিক্রম করেন বা কোনো মানসিক চাপে থাকেন, তখন তিনি তার কানে একটি অস্পষ্ট এবং রহস্যময় আওয়াজ শুনতে পান, যা হল হর্নাকিজ ফ্লেগ্রিয়া। ক্লেইন আগে থেকেই জানতেন যে হর্নাকিজ হল একটি পর্বতমালা, যেখানে এভারনাইট জাতির ধ্বংসাবশেষ রয়েছে, কিন্তু ফ্লেগ্রিয়া শব্দের প্রকৃত অর্থ তার কাছে সবসময় একটি ধাঁধা হয়েছিল। ডেরেকের মাধ্যমে তিনি আজ প্রথমবার জানতে পারলেন যে ফ্লেগ্রিয়া আসলে একজন প্রাচীন দেবতা ছিলেন, যাকে অ্যানিহিলেশন ডেমোনিক উলফ বা এভারনাইট ডেমোনিক উলফ হিসেবেও ডাকা হতো। ক্লেইন বুঝতে পারেন যে তার নিজের ক্ষমতার উৎস এবং এই জগতের অন্ধকার ইতিহাসের মধ্যে এক গভীর এবং রহস্যময় যোগসূত্র লুকিয়ে রয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখি হর্নাকিস পর্বতশ্রেণীর সেই রহস্যময় উচ্চতা, যেখানে এককালে এভারনাইট জাতি বা চিরনিদ্রার জাতির অস্তিত্ব ছিল। ক্লেইন তার মনের গভীরে সেই অস্পষ্ট বিভ্রমের শব্দগুলো নিয়ে চিন্তা করছিলেন, যা তাকে বারবার তাড়িত করে। হর্নাকিজ, ফ্লেগ্রিয়া। এই ফ্লেগ্রিয়া আসলে ছিল প্রাচীন যুগের এভারনাইট ডেমোনিক উলফ বা এক দানবীয় নেকড়ে দেবতা। ক্লেইনের মনে এক গভীর প্রশ্ন জাগে যে বর্তমানের এভারনাইট গডেস বা দেবীর সাথে এই প্রাচীন দানবীয় দেবতার সম্পর্ক ঠিক কি। রুসেলের ডায়েরি থেকে ক্লেইন জেনেছিলেন যে প্রতিটি সিকোয়েন্সে কেবল একজনই সিকোয়েন্স 0 বা প্রকৃত ঈশ্বর থাকতে পারেন। এর অর্থ কি এই যে দেবী এই ক্ষমতা ফ্লেগ্রিয়ার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন? ক্লেইন আরও লক্ষ্য করেন যে লাইফ স্কুল অফ থট নামের সংগঠনটি লাল চাঁদ বা ক্রিমসন মুনকে পূজা করলেও তারা এভারনাইট গডেসকে সরাসরি ঈশ্বর হিসেবে স্বীকার করে না।
সিটি অফ সিলভারে ডেরিক বা লিটল সানের কাছে ফ্লেগ্রিয়ার কাহিনীগুলো কেবল এক একটি মেথ বা উপকথা হিসেবে পরিচিত ছিল। এই প্রাচীন রহস্যগুলো ক্লেইনকে ভাবিয়ে তোলে যে ইতিহাসের পাতায় হয়তো এমন অনেক সত্য ঢাকা পড়ে আছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। ট্যারো ক্লাবের অধিবেশনে ক্লেইন তার ছদ্মবেশী সত্তা দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে ডেরিকের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করেন। তিনি এমন এক বিয়ন্ডার সম্পর্কে জানতে চান যিনি নিজের শরীর ও আত্মার মধ্যে অবলীলায় পরিবর্তন আনতে পারেন এবং মৃতদেহ বা জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারেন। ডেরিক তার অর্জিত জ্ঞান থেকে ব্যাখ্যা করেন যে এটি যদি উচ্চ পর্যায়ের কোনো বিয়ন্ডার না হয় তবে ফিনিক্স পাথওয়ে বা ফিনিক্সের পথ হওয়ার সম্ভাবনা কম। এই ফিনিক্স পাথওয়ে মূলত মৃত্যুকে শাসন করে এবং আত্মিক জগতের ওপর আংশিক নিয়ন্ত্রণ বজায় রাখে, যার সিকোয়েন্স 9কে বলা হয় কর্পস কালেক্টর বা মৃতদেহ সংগ্রাহক। ক্লেইন বুঝতে পারেন যে এটি আসলে ডেথ বা মৃত্যু পাথওয়ের কথা বলছে, যার আদি পুরুষ ছিলেন ফিনিক্স গ্রেগ্রেস। ডেরিক তখন আরও দুটি সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই রহস্যময় ব্যক্তিটি হয়তো কোনো বিশেষ ধরনের ডেভিল অথবা সে একজন মিউট্যান্ট বা বিকৃত মানুষ। মিউট্যান্ট সম্পর্কে ডেরিকের দেওয়া ব্যাখ্যা ক্লেইনের কাছে ছিল বেশ নতুন ও বিস্ময়কর। ক্লেইন এর আগে মিস্টার আজিকের কাছ থেকে শুনেছিলেন যে মিউট্যান্টরা মূলত এক ধরনের অভিশাপ্ত মানুষ, কিন্তু সিটি অফ সিলভারের প্রাচীন জ্ঞান অনুযায়ী এটি কেবল কোনো অভিশাপ নয়, বরং এটি নির্দিষ্ট বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকের নেতিবাচক প্রভাব। ডেরিক জানান যে এই বৈশিষ্ট্যগুলো আসলে একটি নির্দিষ্ট বিয়ন্ডার পাথওয়ে গঠন করে এবং সাধারণ মানুষও সেই পোষণ পান করে মিউট্যান্টে পরিণত হতে পারে। সিটি অফ সিলভারে এই সিকোয়েন্স 9-এর নাম হল প্রিজনার বা বন্দী। এই পাথওয়ের মূল দর্শনটি অত্যন্ত গভীর। মন হল শরীরের বন্দী এবং শরীর হল এই জগতের বন্দী। এটি মানুষের মনের অবদমিত উন্মাদনা এবং অবরুদ্ধ ইচ্ছাকে নির্দেশ করে। ক্লেইন দ্রুত এই তথ্যের সাথে বাস্তব জগতের সংযোগ খুঁজে পান। তিনি বুঝতে পারেন এই প্রিজনার পাথওয়েটি কুখ্যাত রোজ স্কুল অফ থটের নিয়ন্ত্রণে রয়েছে, যারা তাদের আদর্শের নিষ্ঠুরতা, রক্তক্ষয়ী বলিদান এবং চেইন্ড গডের উপাসনার জন্য পরিচিত। ক্লেইন ধারণা করেন যে মিস শ্যারেন এবং মারিক হয়তো এই সংগঠনেরই সদস্য ছিলেন, যারা তাদের আদর্শের নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে পালিয়ে এসেছেন। এরপর যখন ক্লেইন নির্জনে ফিরে আসেন, তখন তার কাছে থাকা মাস্টার কি বা প্রধান চাবির প্রকৃত উৎস ও ইতিহাস জানতে তিনি দিব্যজ্ঞান বা ডিভিনেশনের সাহায্য নেন। ধোঁয়াটে রহস্যময় জগতের সেই প্রাচীন প্রাসাদে বসে ক্লেইন একটি স্বপ্নময় দৃশ্য দেখতে পান। সেখানে চতুর্থ যুগের টুডর রাজবংশের অত্যন্ত প্রভাবশালী এক অভিজাত পরিবারের অ্যাব্রাহাম ফ্যামিলির এক তরুণ সদস্যকে দেখা যায়। দৃশ্যটি ছিল একটি অন্ধকার গোপন কক্ষের, যেখানে মোমবাতির আলোয় উজ্জ্বল হয়েছিল টেবিল, লোহার পাত্র এবং অনেকগুলো ব্রাউন নোটবুক। সেই তরুণটি তার পূর্বপুরুষদের শপথ দিচ্ছিল যে সে অ্যাব্রাহাম পরিবারের হারানো গৌরব ও জৌলস ফিরিয়ে আনবে। এই সংকল্প নিয়ে সে একটি পোষণ পান করে, কিন্তু ট্র্যাজেডি শুরু হয় ঠিক তখনই। পোষণটি পান করার সাথে সাথেই যন্ত্রণায় তার মুখাবয়ব বিকৃত হয়ে যায় এবং সে মেঝেতে পড়ে আর্তনাদ করতে থাকে। সিকোয়েন্স 9-এর সাধারণ পোষণটিও হজম করার ক্ষমতা সেই তরুণের ছিল না। ক্লেইন অত্যন্ত আতঙ্কের সাথে লক্ষ্য করেন সেই তরুণের শরীরের পোশাক ছিঁড়ে যাচ্ছে এবং গায়ের চামড়া আলাদা হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সে এক বীভৎস রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়। তার শরীরের প্রতিটি হাড় ও মাংসের টুকরো আলাদাভাবে জীবিত হয়ে ওঠে এবং মেঝেতে কিলবিল করে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, যেন প্রতিটি ছোট অংশের নিজস্ব প্রাণ আছে। সেই তরুণের করুণ মৃত্যুর পর তার দেহাবশেষ থেকে কেবল একটি পিতল রঙের চাবি তৈরি হয়, যা আমরা মাস্টার কি হিসেবে জানি। ক্লেইন দীর্ঘশ্বাস ফেলে ভাবেন যে অ্যাব্রাহাম পরিবারের সেই সদস্য প্রথম ধাপেই ব্যর্থ হয়ে একটি জড়ো চাবিতে পরিণত হয়েছে। ক্লেইন সেই তরুণের লাশের পাশে একটা হীরা খচিত পকেট ঘড়িও দেখতে পান, যা থেকে তিনি ধারণা করেন এই ঘটনাটি খুব বেশি আগের নয়। তিনি সিদ্ধান্ত নেন যে হারভেস্ট চার্চের ফাদার উথরাফস্কির কাছে এই চাবি সম্পর্কে আরও খোঁজ নেবেন। ট্যারো ক্লাবের লেনদেনও ছিল বেশ উল্লেখযোগ্য। ফোর্স বা দ্য ম্যাজিশিয়ান 430 পাউন্ড খরচ করে অ্যাপথেকেরি ফর্মুলা এবং অত্যন্ত গোপনীয় অ্যাক্টিং মেথড বা অভিনয়ের পদ্ধতিটি কিনে নেন। ফোর্স তার বন্ধু জিওর কথা ভেবে বিস্মিত হন যে জিও একজন আর্বিট্রেটর বা সালিসি হিসেবে কাজ করতে গিয়ে অজান্তেই এই অ্যাক্টিং মেথডের শর্তগুলো পূরণ করে ফেলেছে। অন্যদিকে মিস জাস্টিস বা অড্রে ক্লেইনকে তুষ্ট করার জন্য রুসেলের ডায়েরির আরও পাতা জোগাড় করার প্রতিশ্রুতি দেন। ক্লেইন যখন অবশেষে বাস্তব জগতে ফিরে আসেন,
তার কাছে তখন প্রায় 1000 পাউন্ডের কাছাকাছি অর্থ জমা হয়েছে। ক্লান্ত হওয়া সত্ত্বেও ক্লেইন আর তদন্ত থামিয়ে রাখেন না। তিনি সেই ধারাবাহিক খুনের ফাইলগুলো খুঁটিয়ে দেখতে শুরু করেন, যেখানে হয়তো কোনো পশুর সংযোগ থাকতে পারে। গল্পের শুরুতেই আমরা দেখি সিটি অফ সিলভারের একটি ঘিঞ্জি ঘরে ডেরেক বার্গ তার বিছানার পাশে বসে আছে। তার চারপাশের পরিবেশটা ছিল অত্যন্ত শান্ত, কিন্তু তার মনের ভেতরে চলছিল চিন্তার ঝড়। সে সম্প্রতি 7 জন দেবতা সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো বারবার মনে করার চেষ্টা করছিল। এই দেবতাদের নাম ডেরেক আগে কখনো শোনেনি, এবং তাদের নিয়ে প্রচলিত প্রাচীন পৌরাণিক কাহিনীগুলো তার কাছে অত্যন্ত অস্পষ্ট বলে মনে হচ্ছিল। ডেরেকের মনে একটি বড় প্রশ্ন উকি দিচ্ছিল। এই 7 জন দেবতার অস্তিত্ব কি ইঙ্গিত দেয় যে সিটি অফ সিলভারের বাইরে এমন একটি জগৎ আছে যা দেবতাদের দ্বারা পরিত্যক্ত হয়নি, নাকি সেই জগৎটি নতুন কোনো দেবতাদের সুরক্ষায় রয়েছে? ডেরেক যখন অন্ধকারে নিশ্চল হয়ে বসেছিল, তখন বাইরে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছিল, যা পুরো ঘরকে তীব্র আলোয় ভরিয়ে দিচ্ছিল। ডেরেক দেবতাদের ক্ষমতার তুলনা করতে গিয়ে প্রাচীন ড্র্যাগন অফ ফ্যান্টাসি বা আনকোয়েল্টের মতো সত্তার কথা ভাবছিল। সে মনে মনে তুলনা করছিল যে গড অফ কমব্যাট হয়তো প্রাচীন জায়ান্ট কিং অর্মিয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ, আবার লর্ড অফ স্টর্মসের ক্ষমতা অনেকটা পিক্সি কিং সোনিয়া থ্রিমের ক্ষমতার মতো। এভারনাইট গডেসকে তার কাছে মনে হচ্ছিল কিং অফ ডিমনিক উলভস ফ্লেগ্রিয়া এবং ভ্যাম্পায়ার অ্যানসেস্টার লিলিথের এক অদ্ভুত সংমিশ্রণ। কিন্তু ইটার্নাল ব্লেজিং সান, মাদার আর্থ, গড অব নলেজ এবং গড অব স্টিমের মতো দেবতাদের সাথে তুলনা করার মতো প্রাচীন কোনো সত্তা সে খুঁজে পাচ্ছিল না। ডেরেক আক্ষেপের সাথে ভাবছিল যে সে যদি ক্লাসে পৌরাণিক কাহিনীগুলো আরও মনোযোগ দিয়ে শুনত, তবে হয়তো আজ তার এই বিভ্রান্তি হতো না। সিটি অফ সিলভারের বাসিন্দাদের শিক্ষার ধরন ছিল অত্যন্ত বাস্তবমুখী। তারা ডেভিল স্টাডিজ, মনস্টার ক্লাসিফিকেশন বা বেল্ডার ফাউন্ডেশনের মতো বিষয়গুলোতে বেশি জোর দিত, যাতে তারা অন্ধকারের দানবদের হাত থেকে বাঁচতে পারে এবং খাদ্য উৎপাদন বাড়াতে পারে। মিথ স্টাডিজের মতো তাত্ত্বিক বিষয়গুলো তাদের কাছে গৌণ ছিল। ডেরেক সিদ্ধান্ত নিল যে সে শহরের উত্তর দিকে অবস্থিত টুইন টাওয়ারের লাইব্রেরিতে যাবে এবং এই বিষয়ে আরও পড়াশোনা করবে। সে তার হারিকেন কুঠারটি হাতে নিয়ে প্রাচীন পাথরের রাস্তা ধরে হাঁটা শুরু করল। এই টুইন টাওয়ারের একটিতে ছিল লাইব্রেরি এবং অন্যটিতে ছিল 6 মেম্বার কাউন্সিলের আবাসস্থল। লাইব্রেরিতে ঢুকে সে যখন সৃষ্টির পৌরাণিক কাহিনী সম্পর্কিত একটি বই নিতে যাচ্ছিল, তখন এল্ডার লোভিয়া হঠাৎ তার সামনে এসে সেই বইটি নিয়ে নেন। লোভিয়া ছিলেন কাউন্সিলের অন্যতম সদস্য এবং তার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত রহস্যময়। তার রূপ ছিল আকর্ষণীয়, কিন্তু তার হালকা ধূসর চোখগুলো যেন মানুষের আত্মা পর্যন্ত ভেদ করতে পারত। ডেরেক তাকে মাথা নিচু করে অভিবাদন জানাল। ডেরেক লক্ষ্য করল যে লোভিয়া এখন অনেকটা স্বাভাবিক আচরণ করছেন, যা আগে ছিল না। আগে তার মেজাজ ঘন ঘন পরিবর্তন হতো। কখনো তিনি কাঁদতেন, কখনো বিদ্রূপ করতেন বা কখনো রাগে চিৎকার করতেন, কিন্তু আজ তার এই অস্বাভাবিক শান্তভাবই ডেরেকের মনে এক অজানা ভয়ের সৃষ্টি করল। এদিকে ব্যাকল্যান্ডের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ক্লেইন একটি জটিল খুনের রহস্য নিয়ে কাজ করছিল। সে ডেভিল বা শয়তানদের ক্ষমতা সম্পর্কে পড়াশোনা করছিল এবং বুঝতে পারছিল যে তদন্তের সময় পুলিশ হয়তো একটি বড় দিক এড়িয়ে গেছে। খুনি যেভাবে নিখুঁতভাবে একের পরের খুন করে যাচ্ছে, তাতে ক্লেইনের মনে হয়েছে যে এটি কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। সে নিজের মনেই বিশ্লেষণ করছিল যে খুনি হয়তো সরাসরি মানুষকে খুন করার আগে পশুদের ওপর নিজের খুনের দক্ষতা ঝালিয়ে নিয়েছে। ব্যাকল্যান্ডের নর্দমাগুলোতে প্রতিদিন অজস্র পশু হারিয়ে যায় এবং অজস্র পশু মারা যায়, যার কোনো হিসাব কেউ করে না। ক্লেইন সরাসরি এই তদন্তে নামতে চাইছিল না, কারণ তার ভয় ছিল যে কোনো ডেভিলের বিপজ্জনক অনুভূতির শিকার সে হতে পারে অথবা কোনো নাইট হকের মুখোমুখি হয়ে যেতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল যে সে একজন সহকারী বা বিশ্লেষকের ভূমিকা পালন করবে। ক্লেইন এই তত্ত্বটি বিখ্যাত ডিটেকটিভ আইজেনগার্ড স্ট্যান্টনকে একটি চিঠির মাধ্যমে জানানোর সিদ্ধান্ত নেয়। সে চিঠিতে অত্যন্ত কৌশলে লিখল যে খুনি হয়তো কোনো কসাই বা মেডিকেল স্টুডেন্টের মতো অভিজ্ঞ হতে পারে, অথবা সে নিরীহ প্রাণীদের ওপর দীর্ঘকাল প্র্যাকটিস করে এই অভিজ্ঞতা অর্জন করেছে। ক্লেইন সরাসরি বলতে চায়নি যে কোনো পশু হয়তো ডেভিলে রূপান্তরিত হয়েছে, বরং সে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। চিঠিটি লিখে পোস্ট করার সময় তার সাথে দেখা হয় লয়ার জুর্গেনের। জুর্গেন তাকে তার বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণ জানায়। ক্লেইন জানত জুর্গেনের দাদি একজন চমৎকার রাঁধুনি, তাই সে আনন্দের সাথে আমন্ত্রণটি গ্রহণ করল।
সেখানে সে বিলালের সাথে খেলল এবং ভালো খাবার খেয়ে কিছুটা সময় কাটাল। রাত যখন গভীর হল তখন ক্লেইন তার ছড়ি নিয়ে রোজ স্ট্রিটের হারভেস্ট চার্চের দিকে রওনা দিল। তার মূল উদ্দেশ্য ছিল বিশপ উত্রাভস্কির কাছ থেকে রহস্যময় মাস্টার কি এর উৎস সম্পর্কে জানা। চার্চে পৌঁছে সে দেখল বিশপ উত্রাভস্কি স্যাডিটস নিচ থেকে উপরে উঠে আসছেন এবং বেসমেন্টের ভেতর থেকে কেউ একজন দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে। ক্লেইন প্রথমে কিছুটা অবাক হলেও বিশপ তাকে শান্তভাবে জানালেন যে ভেতরে একজন ভ্যাম্পায়ার আছে। এই ভ্যাম্পায়ারটি নিজেকে অত্যন্ত উচ্চবংশীয় স্যাঙ্গুইন হিসেবে দাবি করছিল এবং মাদার আর্থের ধর্ম গ্রহণ করতে অস্বীকার করছিল। সে ভেতর থেকে চিৎকার করে বলছিল যে সে চাঁদের পূজা করে এবং বিশপের দেয়া মাদার আর্থের ধর্মতত্ত্ব সে কোনোভাবেই শুনবে না। ক্লিন অবাক হয়ে শুনল যে এই ভ্যাম্পায়ারই ছিল মাস্টার কিয়ের আসল মালিক। একদিন সে পথ হারিয়ে ভুল করে এই চার্চে ঢুকে পড়েছিল এবং রক্তের তৃষ্ণায় কাতর অবস্থায় বিশপ তাকে ধরে ফেলেন। বিশপ উত্রাভস্কি অত্যন্ত দয়ালুভাবে জানালেন যে যখনই এই ভ্যাম্পায়ারের রক্তের প্রয়োজন হয় তখন তিনি নিজের রক্তই তাকে পান করতে দেন। যদিও ভ্যাম্পায়ারটি বিশপের রক্তকে একজন নোংরা বৃদ্ধের রক্ত বলে ঘৃণা করছিল এবং কোনো সুন্দরী মেয়ের রক্তের জন্য চিৎকার করছিল। ক্লিন বেসমেন্টের দরজায় অনেকগুলো পবিত্র সিল এবং রহস্যময় প্রতীক দেখতে পেল যা ওই ভ্যাম্পায়ারকে বন্দী করে রেখেছে। ক্লিন যখন মাস্টার কিয়ের উৎস সম্পর্কে জানতে চাইল তখন বিশপ তাকে ওই ভ্যাম্পায়ারের সাথেই কথা বলতে বললেন। ভ্যাম্পায়ারটি একটি শর্ত দিল যে যদি ক্লেন তাকে ওই বেসমেন্ট থেকে উদ্ধার করতে পারে তবেই সে সব প্রশ্নের উত্তর দেবে। ক্লেন বুঝতে পারল যে এই রহস্যের সমাধান করতে হলে তাকে আরও গভীর কোনো ষড়যন্ত্র বা অতিপ্রাকৃত সত্যের মুখোমুখি হতে হবে। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেন নামক এক রহস্যময় ব্যক্তি হারভেস্ট চার্চের বেসমেন্টে এক বন্দি ভ্যাম্পায়ারের মুখোমুখি হয়েছেন। সেখানে বিশপ উত্রাভস্কি উপস্থিত ছিলেন এবং ক্লেন তার কাছে একটি বিশেষ মোমবাতি ধার চান যার নাম মেন্টাল টেরার ক্যান্ডেল। এই মোমবাতিটির নাম শুনেই বেসমেন্টে থাকা ভ্যাম্পায়ারটি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে জানত এই মোমবাতি মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা সত্য বের করে আনতে সক্ষম। ক্লেন বিশপকে জানান যে তিনি এই মোমবাতি ব্যবহার করে তার এই ভ্যাম্পায়ার বন্ধুর মনের গহীনে অনুসন্ধান চালাতে চান এবং তিনি নিজেকে এই ধরনের কাজে যথেষ্ট প্রতিভাবান বলেও দাবি করেন। ভ্যাম্পায়ারটি যখন বুঝতে পারে যে ক্লেন সত্যি সত্যি এই অলৌকিক মোমবাতি ব্যবহার করবেন তখন সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং দাবি করে যে একজন মহৎ স্যাঙ্গুইন বা ভ্যাম্পায়ারের সাথে এমন আচরণ করলে অভিশাপ লাগবে। শেষ পর্যন্ত ভ্যাম্পায়ারটি নতি স্বীকার করে এবং মাস্টার কি বা বিশেষ সেই চাবির রহস্য বলতে রাজি হয়। ক্লেন তার বুদ্ধিমত্তার মাধ্যমে ভ্যাম্পায়ারটিকে কথা বলতে বাধ্য করেন এবং ভ্যাম্পায়ারটি অত্যন্ত বিরক্ত হয়ে তার কষ্টের কথা বলতে শুরু করে। সে আক্ষেপ করে বলে যে সে কেবল একটি হাসপাতাল থেকে রক্তের বোতল চুরি করতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গির্জায় আটকা পড়ে এবং তাকে এখন দিনের পর দিন এই বিরক্তিকর বাইবেল অফ লাইফ বা জীবনের বাইবেল শুনতে হচ্ছে। ক্লেন মনে মনে ভাবেন যে এই বিশপ একসময় একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, তবে এখন তিনি অত্যন্ত অনুতপ্ত এবং ধার্মিক, তাই এই ভ্যাম্পায়ারের দুর্ভাগ্য তাকে বিশপের কবলে ফেলে দিয়েছে। ভ্যাম্পায়ারটি তখন সেই চাবির ইতিহাস বলতে শুরু করে। সে জানায় যে প্রায় 1 মাস আগে সাউথ বড়োর একটি হাসপাতালে চুরি করতে গিয়ে সে এক চোরের দেখা পেয়েছিল। সেই চোরটি হাসপাতালের অর্থের সিন্দুক খুঁজতে গিয়ে ভুল করে ব্লাড ব্যাংকে ঢুকে পড়ে এবং ভ্যাম্পায়ারের হাতে পড়ে। সেই চোরটি মাস্টার কি ব্যবহার করছিল যা দিয়ে যে কোনো দরজা খোলা সম্ভব, এবং এটি সে একটি বাড়ি থেকে চুরি করেছিল। চোরটি প্রথমে বুঝতে পারেনি যে এই চাবিটি কতখানি শক্তিশালী, কিন্তু পরে সে আবিষ্কার করে এটি সব তালা খুলে দিতে পারে। তবে ভ্যাম্পায়ারটি পরে বুঝতে পারে যে এই চাবিটির সাথে একটি অদ্ভুত সমস্যা আছে এবং তা হলো এটি পথ ব্যবহারকারীকে পথ ভুলিয়ে দেয়। ক্লেন তার অলৌকিক গণনার মাধ্যমে বুঝতে পারেন যে এই চাবিটির মালিকদের বারবার পথ হারিয়ে ফেলার পেছনে হয়তো কোনো অভিশাপ কাজ করছে। তিনি তখন ভ্যাম্পায়ারকে জিজ্ঞেস করেন যে চোরটি ঠিক কোথা থেকে এই চাবিটি চুরি করেছিল। ভ্যাম্পায়ারটি প্রথমে তাকে 48 রিভার বে অ্যাভিনিউ নামক একটি ঠিকানার কথা বলে, কিন্তু ক্লেন অত্যন্ত সতর্ক ছিলেন এবং তিনি একটি মুদ্রার মাধ্যমে ডিভিনেশন বা বিশেষ গণনা শুরু করেন। 7 বার একটি নির্দিষ্ট মন্ত্র পাঠ করার পর তিনি মুদ্রাটি ওপরে ছুড়ে দেন এবং মুদ্রার ফলাফল দেখে নিশ্চিত হন যে ভ্যাম্পায়ারটি মিথ্যা বলছে। ক্লেন তখন বিশপ উত্রাভস্কিকে জানান যে এই ভ্যাম্পায়ারটি হয়তো তার কোনো সঙ্গীকে সংকেত দেওয়ার জন্য বা সাহায্যের জন্য এই ভুল ঠিকানাটি দিয়েছে। ক্লেন তখন ভ্যাম্পায়ারকে কঠোরভাবে সতর্ক করে বলেন যে যদি সে আবার মিথ্যা বলে তবে তিনি এই ঠিকানাটি শহরের 3টি প্রধান চার্চে পাঠিয়ে দেবেন এবং দাবি করবেন যে এটি সাম্প্রতিক ধারাবাহিক হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হুমকিতে কাজ হয় এবং ভ্যাম্পায়ারটি দাঁতে দাঁত চেপে সঠিক ঠিকানাটি জানায়, যা হল 32 ভার্ডি স্ট্রিট।
ক্লেন পুনরায় মুদ্রা দিয়ে যাচাই করে দেখেন যে এবার ভ্যাম্পায়ারটি সত্য বলছে। যাওয়ার সময় ভ্যাম্পায়ারটি চিৎকার করে তার নাম জানায় এমলিন হোয়াইট। ক্লেন গির্জা থেকে বেরিয়ে আসার পর 32 ভার্ডি স্ট্রিটে যাওয়ার ঝুঁকি নিয়ে ভাবতে থাকেন। তিনি তার বিশেষ গণনা পদ্ধতির মাধ্যমে জানতে পারেন যে সেখানে কিছু বিপদ আছে, তবে তা খুব ভয়াবহ নয়। তিনি অনুমান করেন যে চাবিটির মূল মালিক হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে কোনো অশুভ আত্মা বা ঘোস্টে পরিণত হয়েছে এবং সেই বাড়িতেই অবস্থান করছে। ক্লেইন সিদ্ধান্ত নেন যে তিনি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া সেখানে যাবেন না, কারণ একজন জাদুকর বা ম্যাজিশিয়ানের প্রথম নিয়ম হল কোনো কাজই প্রস্তুতি ছাড়া করা উচিত নয়। তিনি বুঝতে পারেন যে অশুভ ছায়া বা আত্মাকে ধ্বংস করার জন্য তার বিশেষ বুলেট কেনা প্রয়োজন। এরপরে আমরা দেখি মঙ্গলবার সকালে ক্লেইন তার সকালের নাস্তা করার সময় স্টুয়ার্ট নামক একজনের কাছ থেকে একটি চিঠি পান। চিঠিতে স্টুয়ার্ট জানান যে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি এবং তারা খুব সাধারণ জীবনযাপন করছে। ক্লেইন বুঝতে পারেন যে এই শহরে লুকিয়ে থাকা অশুভ শক্তি বা ডেভিলের অস্তিত্ব সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে এবং তিনি আশা করেন যে অভিজ্ঞ বিয়ন্ডাররা এই রহস্যের সমাধান করতে পারবেন। গল্পের এই পর্যায়ে আমরা এমপ্রেস বরোর কাউন্ট হলের বিশাল অট্টালিকায় প্রবেশ করি, যেখানে আমরা অড্রি হলের দেখা পাই। অড্রি অত্যন্ত সুন্দর একটি পোশাক পরে সম্রাট রোজেলের স্মৃতি প্রদর্শনীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি মনে মনে আশা করেন যে এই প্রদর্শনীতে তিনি সম্রাটের আসল ডায়েরিগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে মিস্টার ফুলের জন্য তথ্য সংগ্রহ করতে পারবেন। তার বাবা কাউন্ট হল যখন অড্রির এই পরিকল্পনার কথা শোনেন, তখন তিনি ভিড় এবং বিশৃঙ্খলার কথা ভেবে কিছুটা চিন্তিত হন। তবে কাউন্ট হল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি প্রস্তাব দেন যে তিনি চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির সাথে কথা বলে অড্রির জন্য বিশেষ ব্যবস্থা করবেন। তিনি জানান যে সাধারণ জনগণের জন্য প্রদর্শনী শেষ হয়ে যাওয়ার পর অড্রি তার বন্ধুদের নিয়ে সম্পূর্ণ একা এবং নিবৃতে পুরো প্রদর্শনীটি দেখার সুযোগ পাবে। এমনকি অড্রি যদি কোনো ডায়েরি খুব কাছ থেকে দেখতে চায়, তবে তারও ব্যবস্থা করা হবে। অড্রি তার বাবার এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হন এবং সম্রাটের ডায়েরিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন। গল্পের শুরুতেই আমরা দেখি ওয়েস্ট বারো এলাকার 2 কিংস অ্যাভিনিউতে অবস্থিত রয়্যাল মিউজিয়ামের সামনে মানুষের এক দীর্ঘ সারি। দিনটি সপ্তাহান্তের ছুটির দিন না হওয়া সত্ত্বেও মিউজিয়ামের দরজায় মানুষের এই ভিড় প্রমাণ করে যে তৎকালীন মধ্যবিত্ত সমাজের বিনোদনের সুযোগ কতটা সীমিত ছিল। সংবাদপত্র বা উপন্যাস পড়া, অপেরা কনসার্ট শোনা, টেনিস বা স্কোয়াশ খেলা এবং ভোজসভার বাইরে তাদের কাছে কেবল 3টি বিকল্প খোলা ছিল: পার্কে যাওয়া, প্রদর্শনী দেখা অথবা ছুটিতে বেড়াতে যাওয়া। মজার ব্যাপার হল, বার্ষিক ছুটির এই ধারণাটি সম্রাট রোসেলের প্রভাবেই সাধারণ মানুষের জীবনে একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। ঠিক সকাল 9টার সময় সিল্কের টপ হ্যাট মাথায়, হাতে একটি কালো ছড়ি এবং ডাবল ব্রেস্টেড ফ্রক কোট পরা ক্লেইন ভিড়ের সাথে মিউজিয়ামে প্রবেশ করেন। মিউজিয়ামের ভেতরে বিভিন্ন গাইড দর্শকদের আলাদা আলাদা দলে ভাগ করে নিয়ে যাচ্ছিলেন। ক্লেইন প্রায় 20 জনের একটি দলের সাথে একজন সুন্দরী নারী গাইডের পেছনে চলতে শুরু করেন এবং সম্রাটের জীবন নিয়ে তার বর্ণনা শুনতে থাকেন। তবে ক্লেইন যেহেতু নিজে একজন ইতিহাসবিদের মতো জ্ঞান রাখতেন, তাই এই সাধারণ তথ্যে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। উল্টো তিনি বারবার নিজের পকেটে রাখা মানিব্যাগটির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি তার সম্পদের পরিমাণ 952 পাউন্ডে গিয়ে ঠেকেছে, যা 1000 পাউন্ডের খুব কাছাকাছি। এত নগদ টাকা মানিব্যাগে রাখা অসম্ভব হয়ে পড়ায় তিনি তার অর্থের একটি বড় অংশ রহস্যময় ধূসর কুয়াশার উপরে সুরক্ষিতভাবে রেখে এসেছিলেন। গাইড তাদের নিয়ে প্রথম প্রদর্শনী কক্ষে প্রবেশ করেন, যেখানে সম্রাট রোসেলের দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র রাখা ছিল। গাইড অত্যন্ত উৎসাহের সাথে সম্রাটের ভেলভেটের লেপ এবং মদপানের সোনার তৈরি কাঁচের পাত্রগুলি দেখাচ্ছিলেন। কিন্তু সেখানে সবচেয়ে অদ্ভুত যে জিনিসটি প্রদর্শিত হচ্ছিল তা হল সম্রাটের ব্যবহৃত আধুনিক ফ্ল্যাশ সিস্টেমের টয়লেট বা কামোড। এটি কাঁচের দেয়ালের ওপাশে সোনালি আলোয় ঝলমল করছিল, যার উপর সোনার পাতের আস্তরণ এবং অত্যন্ত শৈল্পিক নকশা খোদাই করা ছিল। ক্লেইন প্রথমে সম্রাটের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা এভাবে জনসমক্ষে প্রদর্শিত হতে দেখে কিছুটা সহানুভূতি বোধ করলেও টয়লেটের ওই চরম বিলাসিতা দেখে তার সেই সহানুভূতি মুহূর্তেই উবে যায়। সেখানে সম্রাটের প্রতিদিনের পোশাক, যেমন শার্টের কলারের কুচি এবং কাফলিংও প্রদর্শিত হচ্ছিল, যা ইন্টিস রাজ্যের পোশাক সংস্কৃতির আভিজাত্য তুলে ধরছিল। এরপর দলটি এমন একটি কক্ষে পৌঁছায় যেখানে সম্রাট রোসেল প্রবর্তিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল এবং সিভিল কোডের মূল কপিগুলি রাখা ছিল। সেখানে একটি ডিসপ্লে ক্যাবিনেটে রাখা ছিল সম্রাট রোসেলের লেখা একটি ডায়েরি।
গাইডের মতে এই ডায়েরিটি সম্রাট নিজের তৈরি করা এক রহস্যময় চিহ্নে লিখে গেছেন, যা আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক উদ্ধার করতে পারেননি। গাইড বেশ রোমান্টিকভাবে কল্পনা করছিলেন যে এগুলি হয়তো সম্রাটের কোনো গোপন প্রেমিকার সাথে যোগাযোগের সাংকেতিক ভাষা ছিল, কিন্তু ক্লেইন যখন ডায়েরিটির দিকে তাকান তখন তার চোখ কপালে ওঠে। তিনি দেখেন সেগুলো কোনো রহস্যময় চিহ্ন নয়, বরং তার অত্যন্ত পরিচিত সহজ চীনা ভাষায় লেখা নোট। ডায়েরির একটি পাতায় 6 মার্চের তারিখে লেখা ছিল স্থানীয় খাবার খেয়ে সম্রাটের কোষ্ঠকাঠিন্যের কষ্টের কথা। 17 মার্চের এন্ট্রিতে তিনি ইন্টিসের মহিলাদের অতিরিক্ত খোলামেলা স্বভাব নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছিলেন। আবার 22 মার্চের লেখায় দেখা যায় সম্রাট অত্যন্ত বাস্তববাদী হয়ে চার্চ অফ দ্য ইটার্নাল ব্লেসিং সানের পরিবর্তে চার্চ অফ ক্রাফটসম্যানশিপ বা কারুশিল্প গির্জাকে সমর্থন করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং ভবিষ্যতে এর নাম বদলে চার্চ অফ মেশিনারি রাখার পরিকল্পনা করছেন। ক্লেইন মনে মনে হাসেন এই ভেবে যে মানুষের কাছে যা রহস্যময় রোমান্টিক ডায়েরি তা আসলে সম্রাটের সাধারণ জীবনের টুকরো কথা, এবং সম্রাটের হাতের লেখা ক্লেইনের নিজের হাতের লেখার চেয়েও খারাপ ছিল। মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। ক্লেইন লক্ষ্য করেন সেখানে প্রচুর নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে এবং পর্দার আড়ালে হয়তো চার্চ অফ দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির পক্ষ থেকে বিয়ন্ড আর রাও নজরদারি করছে। পরবর্তী প্রদর্শনী কক্ষটির নাম ছিল দ্য জেন্টল রোসেল। সেখানে সম্রাটের প্রথম প্রেমপত্র এবং তার লেখা বিখ্যাত কবিতা ওয়েন ইউ আর ওল্ড প্রদর্শিত হচ্ছিল। গাইড যখন ভক্তিতে গদগদ হয়ে কবিতাটির প্রশংসা করছিলেন, ক্লেইন তখন বিরক্ত হয়ে ভাবছিলেন যে সম্রাট আসলে বিখ্যাত কবি ইয়েটসের কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। সম্রাট রোসেল একজন বিয়ন্ডার হিসেবে আর্টিজান বা কারিগর পেশার ছিলেন, তাই তার হাতের কাজের দক্ষতা ছিল অসাধারণ। সেখানে তার বানানো সুন্দর ব্রেসলেট এবং উপন্যাসের পাণ্ডুলিপিও ছিল। শুধু তাই নয়, সম্রাট তার ছাত্রদের শিক্ষার জন্য আধুনিক পাঠ্য বই তৈরি করেছিলেন, যেখানে ছবির মাধ্যমে অক্ষর শেখানো হতো। তিনি সন্তানদের খেলার জন্য টয় ব্লক এবং ইন্টিস দাবার মতো এক ধরনের খেলা তৈরি করেছিলেন। ক্লেইন বুঝতে পারেন এগুলি আসলে বর্তমান বিশ্বের লেগো এবং চাইনিজ চেস বা চীনা দাবার প্রতিরূপ। প্রদর্শনীর ভিড়ের মাঝে ক্লেইনের নজর পড়ে এক রহস্যময়ী নারীর উপর। 1.7 মিটারেরও বেশি লম্বা সেই মহিলার কোমর পর্যন্ত বাদামি চুল ছিল এবং তার শারীরিক গঠন ছিল নিখুঁত। তিনি একটি কালো পুরনো আমলের টুপি এবং মুখের সামনে নেটের পর্দা ঝুলিয়ে দাঁড়িয়েছিলেন। ক্লেইন লক্ষ্য করেন সেই নারী দীর্ঘক্ষণ ধরে সম্রাটের সন্তানদের জন্য বানানো খেলনাগুলোর দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন, যেন তিনি কোনো গভীর চিন্তায় নিমগ্ন। গাইড যখন পরবর্তী কক্ষের দিকে এগিয়ে যান, তখনও সেই নারী সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন। মিউজিয়ামের শেষ আকর্ষণ ছিল সম্রাট রোসেলের পুনর্গঠিত পড়ার ঘর বা স্টাডি রুম। এটি দেখতে প্রায় একটি লাইব্রেরির মতো ছিল, যেখানে 2 তলা সমান উঁচু বুকশেলফ এবং তাতে ওঠার জন্য মই ছিল। গাইড কল্পনা করছিলেন সম্রাট নিজে মই বেয়ে বই খুঁজছেন, কিন্তু ক্লেইন জানতেন যে অলস সম্রাট নিশ্চয়ই তার ভৃত্যদের দিয়ে এই কাজ করাতেন। সেই পড়ার ঘরের ডেস্কে অনেকগুলো হলুদ হয়ে যাওয়া পাণ্ডুলিপি ছিল। ক্লেইন একটি পাণ্ডুলিপিতে একটি আয়তকার বস্তুর ছবি দেখতে পান, যার বর্ণনায় লেখা ছিল এটি একটি বহনযোগ্য ছোট টেলিগ্রাম যন্ত্র, যা দিয়ে দূর থেকে মানুষের সাথে কথা বলা যাবে এবং এর সিগন্যাল পাঠানোর জন্য আকাশের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ক্লেইন বুঝতে পারেন সম্রাট রোসেল আসলে মোবাইল ফোনের ধারণাটি সেই যুগে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্লেইনের মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু। তিনি জানতেন সম্রাট রোসেল তার শক্তিশালী কার্ড অফ ব্লাসফেমি একটি অতি মূল্যবান বইয়ের ভেতরে বুকমার্ক হিসেবে লুকিয়ে রেখেছিলেন। এই কার্ডগুলোতে ডিভিনেশন বা ভবিষ্যৎবাণী প্রতিরোধের ক্ষমতা থাকায় এগুলো সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। ক্লেইন বুকশেলফের বিভিন্ন বইয়ের বুকমার্কগুলো খুঁটিয়ে দেখতে থাকেন। তিনি গ্লোরিয়াস এরা বা হিস্ট্রি অফ ইন্টিস কিংডমের মতো বইগুলো বাদ দিয়ে শেষ পর্যন্ত সেই পাণ্ডুলিপিগুলোর স্তূপের কাছে পৌঁছান, যেখানে সম্রাট তার অসমাপ্ত আবিষ্কারের কথা লিখেছিলেন। সেখানে তিনি এমন একটি বুকমার্ক খুঁজে পান যাতে রাজকীয় পোশাকে সম্রাটের নিজের ছবি আঁকা ছিল। ক্লেইনের তীক্ষ্ণ দৃষ্টি বুঝতে পারে যে পৃথিবীর প্রযুক্তি নিয়ে লেখা এই পাণ্ডুলিপিগুলোর গুরুত্ব সম্রাটের কাছে অন্য সব বইয়ের চেয়ে অনেক বেশি ছিল। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেইন মোরেট্টি রয়্যাল মিউজিয়ামে সম্রাট রোজেলের ব্যক্তিগত স্টাডি রুমের একটি পুনর্গঠিত সংস্করণে প্রবেশ করছেন। তার মূল লক্ষ্য ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং রহস্যময়। তিনি সম্রাট রোজেলের ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কার্ড অফ ব্লাসফেমির সন্ধান করছিলেন। ক্লেইন জানতেন যে রোজেল তার ডায়েরিতে কার্ডটি কোনো একটি মূল্যবান বইয়ের ভেতরে বুকমার্ক হিসেবে লুকিয়ে রাখার ইঙ্গিত দিয়েছিলেন। যখন তিনি রোজেলের সেই পাণ্ডুলিপিগুলো দেখছিলেন, যেগুলোকে তিনি ব্যঙ্গ করে চুরির পাণ্ডুলিপি বা সৃজনশীলতার পাণ্ডুলিপি বলে মনে করছিলেন, তখন তার হৃৎস্পন্দন বেড়ে যায়।
তিনি তার স্পিরিট ভিশন সক্রিয় করে সেই বুকমার্কগুলো গভীরভাবে পরীক্ষা করেন, কিন্তু আপাতদৃষ্টিতে তিনি কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাননি। তবে ক্লেইন এতে হতাশ হননি, কারণ তিনি জানতেন যে রোজেলের মতো একজন অত্যন্ত বুদ্ধিমান এবং রসিক মানুষের পক্ষে কার্ডটি এমনভাবে লুকিয়ে রাখা স্বাভাবিক যা সাধারণ দৃষ্টিতে ধরা পড়বে না। ক্লেইন বিশ্লেষণ করে বুঝতে পারেন যে যদি এই কার্ডটি শনাক্ত করা খুব সহজ হতো, তবে তা গত 1 শতাব্দী ধরে চার্চ অফ দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির হাতে ধরা পড়ে যেত। তিনি তার যুক্তি প্রয়োগ করে ভাবেন যে রোজেল এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি মূল্যবান জ্ঞানের বইকে একটি সাধারণ বুকমার্কের আড়ালে ব্যবহার করতে পছন্দ করতেন, যাতে করে সেই বইটির প্রাপক বিদ্রূপের শিকার হন। ক্লেইন চারপাশের অন্যান্য সাধারণ বইগুলোকে তার তালিকা থেকে বাদ দিয়ে দেন, কারণ রোজেলের ব্যক্তিত্ব অনুযায়ী তিনি কোনো সাধারণ বইয়ে তার জীবনের অন্যতম বড় রহস্য লুকিয়ে রাখতেন না। সেই কক্ষে প্রদর্শিত বইগুলোর মধ্যে কেবল সৃজনশীলতার পাণ্ডুলিপিটি এমন শর্ত পূরণ করছিল যা সম্রাটের মনোযোগ আকর্ষণ করার মতো ছিল। ক্লেইন যখন মিউজিয়ামের গাইডের সাথে কথা বলছিলেন, তখন তিনি অত্যন্ত কৌশলে জানার চেষ্টা করেন যে বইগুলোর ভেতরে কোনো অতিরিক্ত জিনিস, যেমন কোনো সম্ভ্রান্ত মহিলার দেওয়া চিরকুট লুকানো আছে কিনা। গাইড তাকে আশ্বস্ত করেন যে বইয়ের ভেতরে থাকা সমস্ত অতিরিক্ত জিনিস বের করে আলাদাভাবে প্রদর্শনীতে রাখা হয়েছে, এবং এই কক্ষটি রোজেলের সময়ের কোনো একটি নির্দিষ্ট মুহূর্তের চিত্র নয়, বরং তার সামগ্রিক অভ্যাসের একটি প্রতিফলন। ক্লেইন এতে মনে মনে আনন্দিত হন, কারণ এর অর্থ দাঁড়ায় তাকে কেবল প্রদর্শনীতে থাকা একটি নির্দিষ্ট বুকমার্কই পরীক্ষা করতে হবে, যা তার কাজকে অনেক সহজ করে দেয়। ক্লেইন সেই কক্ষের ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থাও খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। তিনি লক্ষ্য করেন যে ঐতিহাসিক পরিবেশ বজায় রাখার জন্য কক্ষটিতে কোনো গ্যাস ল্যাম্প নেই, এবং আলো আসার প্রধান উৎস হল জানালা এবং সিলিংয়ের বিশাল ঝাড়বাতি। তিনি জানালার বাইরে তাকিয়ে শুকনো ঘাসের বাগান এবং ল্যাম্প পোস্টের দূরত্ব মেপে নেন, যা ভবিষ্যতে কোনো চুরির পরিকল্পনার জন্য সহায়ক হতে পারে। তার মনে এই প্রশ্নটি বারবার আসছিল যে কেন বিভিন্ন চার্চ বা রাজপরিবার এই কার্ডগুলো ধ্বংস করেনি। তিনি বিশ্লেষণ করেন যে যদি চার্চ কার্ডগুলো সম্পর্কে নিশ্চিত হতো, তবে তারা সম্ভবত রোজেলের সমস্ত ব্যক্তিগত জিনিস পুড়িয়ে ফেলত, যাতে জগতের স্থিতিশীল শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু যেহেতু সম্রাটের জিনিসগুলো এখনও টিকে আছে, তার মানে রোজেল দেবতাদেরও বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে তিনি সমস্ত কার্ড বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং নিজের কাছে কিছুই রাখেননি। ক্লেইন আরও অনুমান করেন যে ব্যাকল্যান্ড বর্তমানে ডেভিল বা শয়তানের ধারাবাহিক খুনের আতঙ্কে জর্জরিত থাকায় বিয়ন্ডারদের অধিকাংশ শক্তি সেই অপরাধীকে ধারার পেছনে নিয়োজিত রয়েছে। ফলে এই সাধারণ প্রদর্শনীতে নিরাপত্তা ব্যবস্থা খুব একটা জোরদার হওয়ার কথা নয়, এবং মেক্যানারি হাইভ মাইন্ড স্কোয়াডের খুব কম সদস্যই এখানে মোতায়েন থাকবে। তবে কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে ক্লেইন নিশ্চিত হতে চেয়েছিলেন যে সেই বুকমার্কটি আসলে কার্ড অফ ব্লাসফেমি কিনা। তিনি জানতেন এই কার্ডগুলোতে ভবিষ্যৎবাণী বা ডিভিনেশন প্রতিরোধের এক বিশেষ ক্ষমতা থাকে। তাই তিনি একটি কার্যকর পদ্ধতি নিয়ে ভাবেন, যা হল বুকমার্কটি সামান্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা। যদি এটি সাধারণ বস্তু হয়, তবে তা সহজে নষ্ট হবে, কিন্তু কার্ড অফ ব্লাসফেমি হলে তা হবে অবিনশ্বর। ক্লেইন আরও ভাবেন যে রোজেল হয়তো কোনো নির্দিষ্ট ইনক্যান্টেশন বা মন্ত্র সেট করে রেখেছেন। তিনি রোজেলের ডায়েরির একটি রসিকতার কথা মনে করেন, যেখানে সম্রাট লিখেছিলেন যে তার সমস্ত সম্পদ কুয়াশা সাগরের বা ফগ সির শেষে রাখা আছে। এখান থেকে ক্লেইন ধারণা করেন যে প্রাচীন হার্মিস ভাষায় পাইরেট কিং বা জলদস্যু রাজা শব্দটি হয়তো এই কার্ড সক্রিয় করার চাবিকাঠি হতে পারে। এই কাজটির জন্য ক্লেইন নিজের পরিচিত সাহায্যকারীদের কথা চিন্তা করেন। তিনি প্রথমে মিস ম্যাজিশিয়ানের কথা ভাবেন, কারণ তিনি একজন অ্যাপ্রেন্টিস এবং দেয়াল ভেদ করার ক্ষমতা রাখেন। কিন্তু তার সিকোয়েন্স নয় হওয়ার কারণে ক্লেইন তাকে বিপদে ফেলতে চাননি। মিস জাইও বা মিস শ্যারেনকেও তিনি উপযুক্ত মনে করেননি, কারণ শ্যারেন শক্তিশালী হলেও ক্লেইন তাকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। অবশেষে তিনি মিস জাস্টিসকে এই কাজের জন্য মনোনীত করেন, কারণ একজন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী অভিজাত পরিবারের সদস্য হিসেবে তার পক্ষে বুকমার্কটি স্পর্শ করা বা পরীক্ষা করা খুব সহজ হবে এবং এতে কারও মনে কোনো সন্দেহ তৈরি হবে না। মিউজিয়াম থেকে ফিরে এসে ক্লেইন 15 মাইনস্ক স্ট্রিটের বাড়িতে যান এবং তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সরাসরি দ্য ফুল হিসেবে মিস জাস্টিসকে নির্দেশ দিতে চাননি, কারণ তিনি তার রহস্যময় এবং গম্ভীর ভাবমূর্তি বজায় রাখতে চেয়েছিলেন। তিনি বরং তার একজন ভক্ত বা আডোরারের পক্ষ থেকে একটি সাহায্যের আবেদন হিসেবে বিষয়টি উপস্থাপন করার পরিকল্পনা করেন। ক্লেইন জানালার পর্দা টেনে দিয়ে নিজেকেই দ্য ফুল সম্বোধন করে প্রার্থনা করেন, যাতে কেউ তাকে রোজেলের পাণ্ডুলিপিতে থাকা বুকমার্কটি পরীক্ষা করতে সাহায্য করে। তিনি এই কাজের জন্য 500 পাউন্ড পুরস্কার ঘোষণা করেন, যা তার কাছে পাওনা 5000 পাউন্ড থেকে কেটে নেওয়া হবে। তিনি নির্দেশ দেন যে যদি কেউ বুকমার্কটি স্পর্শ করে সামান্য ক্ষতির চেষ্টা করে,
এবং হার্মিস ভাষায় পাইরেট কিং শব্দটি উচ্চারণ করে কোনো প্রতিক্রিয়া পায়, তবে তিনি আরও বেশি পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর ক্লেইন গ্রে ফগ বা ধূসর কুয়াশার উপরে গিয়ে নিজের সেই প্রার্থনার দৃশ্যটি পর্যবেক্ষণ করেন এবং ডিভিনেশনের মাধ্যমে নিশ্চিত হন যে এই কাজে ঝুঁকি থাকলেও তা খুব বেশি নয়। তিনি সেই আহ্বানের ছবি এবং শব্দকে কিছুটা বিকৃত করে বা একটি মোজাইক ইফেক্ট দিয়ে মিস জাস্টিসের প্রতীকের দিকে পাঠিয়ে দেন। ক্লেইন খুব সচেতন ছিলেন যাতে কোনোভাবেই তার আসল পরিচয় প্রকাশ না পায় এবং পুরো প্রক্রিয়াটি যেন একটি অতিপ্রাকৃত ঘটনার মতো মনে হয়। ক্লেইনের এই সাবধানী পদক্ষেপ এবং মিস জাস্টিসকে যুক্ত করার মাধ্যমে তিনি এমন একটি সূক্ষ্ম পরিকল্পনা তৈরি করেছেন যার মাধ্যমে তিনি নিজে বড় কোনো ঝুঁকি না নিয়েই সম্রাট রোজেলের সবচেয়ে বড় গোপন সত্যটি উদ্ধার করতে পারেন। গল্পের শুরুতেই আমরা দেখি এমপ্রেস বরোর এক জাঁকজমকপূর্ণ ও বিলাসবহুল ভিলায় কাউন্ট হলের মেয়ে অড্রে হল অত্যন্ত চিন্তিত অবস্থায় বসে আছেন। যদিও তার এখন পিয়ানো অনুশীলন করার কথা ছিল, কিন্তু তার মন পড়ে আছে সম্রাট রোসেলের ডায়েরির রহস্যময় প্রতীকগুলোর উপর। তিনি ভাবছিলেন কিভাবে সেই সন্ধ্যায় রোসেল মেমোরিয়াল প্রদর্শনীতে গিয়ে সেই চিহ্নগুলো মুখস্থ করবেন। ঠিক সেই মুহূর্তে তার চারপাশের পরিবেশ এক অদ্ভুত ধূসর কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং তিনি নিজেকে এক সীমাহীন রহস্যময় জগতের মাঝে আবিষ্কার করেন। সেই কুয়াশার গভীরে অনেক উঁচুতে বসে থাকতে দেখা যায় দ্য ফুলকে। অড্রে সেখানে এক অস্পষ্ট মানুষের কণ্ঠ শুনতে পান যে দ্য ফুলের কাছে প্রার্থনা করছিল। সেই ব্যক্তিটি দ্য ফুলের একজন ভক্ত এবং তিনি সম্রাট রোসেলের সৃজনশীলতার পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট অফ ক্রিয়েটিভিটিতে থাকা একটি বিশেষ বুকমার্ক স্পর্শ করার জন্য সাহায্য চাইছিলেন। অড্রে অত্যন্ত অবাক হয়ে যান এটা ভেবে যে মিস্টার ক্লেইন কিভাবে আগে থেকেই জানতেন যে তিনি সেই সন্ধ্যায় জাদুঘরে যাবেন এবং তার কাছে বিভিন্ন দুর্লভ বস্তু স্পর্শ করার সুযোগ থাকবে। তিনি বুঝতে পারেন যে দ্য ফুলের মতো উচ্চস্তরের এক সত্তার কাছে এই ধরনের তুচ্ছ তথ্য জানা খুবই সাধারণ ব্যাপার। মিস্টার ক্লেইন খুব ধীর ও শান্ত কণ্ঠে অড্রেকে জানান যে তিনি চাইলে এই অনুরোধটি গ্রহণ করতে পারেন অথবা নাও করতে পারেন। অড্রে মাত্র 2 সেকেন্ড চিন্তা করে এই মিশনে রাজি হন, কারণ তিনি 500 পাউন্ডের পুরস্কারের চেয়েও রোসেলের ফেলে যাওয়া সেই বুকমার্কটির অলৌকিক রহস্য সম্পর্কে জানতে বেশি আগ্রহী ছিলেন। বাস্তব জগতে ফিরে আসার পর অড্রে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করেন। তাকে এমনভাবে অভিনয় করতে হবে যেন কেউ তাকে বিন্দুমাত্র সন্দেহ না করে। তিনি জানতেন যদি তিনি সরাসরি গিয়ে সেই বুকমার্কটি স্পর্শ করেন তবে তা সবার নজরে চলে আসবে এবং কোনো সমস্যা হলে তিনিই প্রধান সন্দেহভাজন হবেন। তাই তিনি স্থির করেন যে তিনি প্রদর্শনীতে রাখা প্রতিটি বস্তুর প্রতি সমান আগ্রহ দেখাবেন যাতে তার আসল উদ্দেশ্য গোপন থাকে। নিজের গয়নার বাক্সে থাকা একটি রত্নখচিত কানের দুল দেখে তার মাথায় এক বুদ্ধি আসে। এই দুলটির পেছনের সূক্ষ্ম সূচালো অংশটি তিনি বুকমার্কে আঘাত করার জন্য ব্যবহার করতে পারেন। তিনি তার পোষা কুকুর সুসির সাহায্য নেওয়ার কথাও চিন্তা করেন। সন্ধ্যা 6টার দিকে যখন ব্যাকলন্ডের আকাশ অন্ধকারে ঢেকে গেছে এবং গ্যাসের বাতিগুলো জ্বলে উঠেছে, তখন অড্রে তার বন্ধুদের সাথে রয়্যাল মিউজিয়ামে পৌঁছান। সেখানে সাধারণ দর্শকদের বিদায় জানানোর পর কাউন্ট হলের মেয়ে এবং অন্যান্য অভিজাত সন্তানদের জন্য বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। প্রদর্শনীটি পাহারা দিচ্ছিলেন মেক্যানারি হাইভ মাইন্ডের ওয়েস্টবোরো স্কোয়াডের ক্যাপ্টেন ম্যাক্স লিভারমোর। তিনি একজন সাধারণ নিরাপত্তারক্ষীর ছদ্মবেশে থাকলেও তার চোখে ছিল একটি বিশেষ সিল্ড আর্টিফ্যাক্ট 31328, যাকে বলা হয় আই অফ ক্রিস্টাল। এটি পরিধানকারীকে অদৃশ্য আত্মিক সত্তা বা বিয়ন্ডারদের কারসাজি দেখার ক্ষমতা দেয়। তবে এর একটি ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হল এটি পড়লে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে এবং এটি অশুভ ছায়া বা ভূতদের আকর্ষণ করে। অড্রে যখন জাদুঘরে প্রবেশ করেন, ম্যাক্স লিভারমোর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে উজ্জ্বল সূর্যের সাথে তুলনা করেন। অড্রে খুব কৌশলে তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন এবং প্রদর্শনীর একটি স্বর্ণখচিত টয়লেট দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি গাইডকে জিজ্ঞাসা করেন যে এটিই কি আধুনিক যুগের প্রথম টয়লেট। তার বন্ধু ভিসকাউন্ট গ্লেন্ট হাসাহাসি করলেও অড্রে গম্ভীরভাবে এটিকে মানব সভ্যতার এক মহান নিদর্শন হিসেবে বর্ণনা করেন। মনে মনে তিনি বিরক্ত হচ্ছিলেন যে দ্য ফুলের মিশন সফল করার জন্য তাকে একটি টয়লেট স্পর্শ করার আগ্রহ দেখাতে হচ্ছে। নিরাপত্তারক্ষীর সম্মতিতে অড্রে খুব সাবধানে সেই টয়লেটের ফ্লাশ বাটন স্পর্শ করেন এবং নিজেকে একজন কৌতূহলী ও নিষ্পাপ মেয়ের মতো উপস্থাপন করেন। এরপর তারা সেই কক্ষে প্রবেশ করেন যেখানে রোসেলের ডায়েরি রাখা ছিল। অড্রে ডায়েরির অদ্ভুত চিহ্নগুলো দেখার জন্য
ডায়েরিটি ওল্টানোর অনুমতি চান। চার্চের বিশেষ সংরক্ষণ পদ্ধতির কারণে সেই পুরনো কাগজগুলো নতুনের মতো দেখাচ্ছিল। অড্রে খুব সাবধানে ডায়েরির পাতা ওল্টান এবং অল্প সময়ের মধ্যে অন্তত 2 পৃষ্ঠার চিহ্ন মুখস্থ করার চেষ্টা করেন। তিনি প্রতিটি হলের বিভিন্ন বস্তুর প্রতি আগ্রহ দেখাতে থাকেন, যাতে কেউ তার মূল লক্ষ্য বুঝতে পারে। অবশেষে তারা সেই ঘরে পৌঁছান যেখানে রোসেলের ম্যানুস্ক্রিপ্ট অফ ক্রিয়েটিভিটি রাখা ছিল। অড্রে অত্যন্ত আগ্রহের সাথে এটি দেখার অনুমতি চাইলে গাইড ম্যাক্স লিভারমোরের অনুমতিক্রমে কাচের আবরণটি খুলে দেন। সেই মুহূর্তে অড্রে খুব সন্তর্পণে তার কানের দুলটি খুলে হাতের তালুতে লুকিয়ে ফেলেন। তিনি যখন পাণ্ডুলিপিটি স্পর্শ করতে যাচ্ছিলেন, তখন তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুকুর সুসি হঠাৎ একদিকে তাকিয়ে চিৎকার শুরু করে। সবার মনোযোগ যখন সুসির দিকে চলে যায়, তখন অড্রে তার কানের দুলের সূক্ষ্ম সূঁচ দিয়ে বুকমার্কটিতে আঘাত করেন এবং মনে মনে প্রাচীন হার্মিস ভাষায় পাইরেট কিং শব্দটি উচ্চারণ করেন। সূঁচটি যখন বুকমার্কের পৃষ্ঠ স্পর্শ করে, তখন অড্রে এক তীব্র এবং কাল্পনিক বাধার সম্মুখীন হন। সেই অদ্ভুত বাধাটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় এবং সূঁচটি বুকমার্কে একটি ছোট্ট ছিদ্র করে ফেলে। অড্রে বুঝতে পারেন যে এই বুকমার্কটিতে সত্যিই কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে। তিনি দ্রুত বুকমার্কটি টেবিলে রেখে দেন এবং নিজের কানের দুলটি মেঝেতে ফেলে দিয়ে নাটক করেন যে তার দুলটি পড়ে গেছে। একজন পরিচারিকা এসে তাকে দুলটি তুলে পরিয়ে দিতে সাহায্য করেন এবং পুরো বিষয়টি এত দ্রুত ঘটে যে ক্যাপ্টেন ম্যাক্স লিভারমোর বা অন্য কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারেননি। প্রদর্শনী শেষ করে বাড়ি ফেরার পর অড্রে একান্তে দ্য ফুল এর সম্মানসূচক নাম জপ করেন এবং তাকে রিপোর্ট করেন যে তিনি বুকমার্কটির সামান্য ক্ষতি করেছেন এবং সেই সময় একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া অনুভব করেছেন। গল্পের শুরুতেই আমরা দেখি ধূসর কুয়াশার উপরে রহস্যময় পরিবেশে বসে থাকা ক্লেইন মোরেনটি মিস জাস্টিসের কাছ থেকে একটি অভাবনীয় বার্তার উত্তর পায়। অড্রের এই অস্বাভাবিক দক্ষতা দেখে ক্লেইন নিজেও অবাক হয়ে যায়। সে বিকেলে তাকে যে কাজের দায়িত্ব দিয়েছিল, সন্ধ্যার মধ্যেই তা সম্পন্ন হয়ে গেছে দেখে ক্লেইন মনে মনে প্রশ্ন করে যে একজন সাধারণ টেলিপ্যাথিস্ট হয়েও অড্রে কিভাবে মিউজিয়াম বন্ধ হওয়ার পরেও সেখানে প্রবেশ করে যাচাই বাছাই শেষ করলেন। ক্লেইন বুঝতে পারে যে অড্রের পারিবারিক প্রভাব এবং ক্ষমতা তার প্রাথমিক ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বুকমার্কটি থেকে যে অস্বাভাবিক প্রতিক্রিয়া পাওয়া গেছে তা ক্লেইনের জন্য এক বিশাল আনন্দের খবর হয়ে আসে, কারণ এটি নিশ্চিত করে যে তার ভেতরেই আসলে রোজেলের সেই বিখ্যাত ব্লাসফেমি কার্ড বা অবমাননার কার্ডটি লুকিয়ে আছে। ক্লেইন একই সাথে এক ধরনের স্বস্তি অনুভব করে, কারণ যদি এই যাচাইকরণের সময় কোনো অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটত, তবে অড্রেকে হয়তো সেই বস্তুটি কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে নির্দোষ সাজার অভিনয় করতে হতো। তেমনটা হলে ক্লেইন হয়তো চিরতরে এই মহামূল্যবান সম্পদটি হারাত। যখন মিস জাস্টিস সেই বুকমার্কের পেছনের গোপন রহস্য সম্পর্কে ক্লেইনের কাছে জানতে চান, তখন ক্লেইন নিজেকে কিছুটা সংবরণ করে নেয়। সে সিদ্ধান্ত নেয় যে কার্ডটি নিজের হাতে পাওয়ার আগে সে অড্রেকে কোনো উত্তর দেবে না। ক্লেইন আশঙ্কা করে যে অড্রে যদি আগেই জেনে যান যে এর ভেতরে একটি ব্লাসফেমি কার্ড আছে, তবে তিনি হয়তো এতটাই বিচলিত বা অবাক হয়ে যেতে পারেন যা তার স্বাভাবিক আচরণকে নষ্ট করবে এবং পরোক্ষভাবে ক্লেইনের নিজের অভিযানে নেতিবাচক প্রভাব ফেলবে। ধূসর কুয়াশার সেই প্রাচীন এবং বিশাল প্রাসাদে একা বসে ক্লেইন পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। সে বুঝতে পারে যে হাতে একদমই সময় নেই। যেহেতু অড্রে বুকমার্কটির কিছুটা ক্ষতি করে এসেছেন যাচাই করার জন্য, তাই মিউজিয়ামের রক্ষীরা যদি কোনোভাবে সেই ক্ষতি লক্ষ্য করে বা বুকমার্কটি যদি নিজে থেকে কোনো অস্বাভাবিকতা প্রদর্শন করতে শুরু করে, তাহলে পুরো সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। তাই ক্লেইন স্থির করে যে সেই রাতেই তাকে অভিযানে নামতে হবে। সে তার স্মৃতি থেকে রয়্যাল মিউজিয়ামের প্রথম তলার সম্পূর্ণ নকশা এবং এর চারপাশের পরিবেশ কল্পনা করে নেয়। একটি সুরক্ষিত পরিকল্পনা তৈরি করার পর সে ডিভিনেশন বা দৈবজ্ঞানের মাধ্যমে অভিযানের বিপদের মাত্রা পরীক্ষা করে দেখে। যখন সে নিশ্চিত হয় যে বিপদের মাত্রা আগের মতোই আছে এবং বড় কোনো ঝুঁকি নেই, তখন সে বাস্তব জগতে ফিরে আসে। ক্লেইনের প্রাথমিক পরিকল্পনা ছিল একটি নকল বুকমার্ক তৈরি করে সেটি দিয়ে আসল বুকমার্কটিকে প্রতিস্থাপন করা, যাতে মিউজিয়াম কর্তৃপক্ষ অনেক দিন পর্যন্ত টেরই না পায় যে কিছু চুরি হয়েছে। কিন্তু আরও গভীরভাবে চিন্তা করার পর ক্লেইন বুঝতে পারে যে এই পরিকল্পনাটি অড্রের জন্য বিপজ্জনক হতে পারে। যদি একটি নকল বুকমার্ক পাওয়া যায়, তাহলে গোয়েন্দাদের প্রথম সন্দেহ গিয়ে পড়বে মিস জাস্টিসের ওপর, কারণ তিনি সেই দিন শেষবার এটি স্পর্শ করেছিলেন। অড্রে তাকে সাহায্য করতে গিয়ে বড় ধরনের বিপদে পড়ুক তা ক্লেইন কিছুতেই মেনে নিতে পারে না।
তাই সে তার পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনে। সে সিদ্ধান্ত নেয় যে সে শুধু বুকমার্কটি চুরি করবে না, বরং আশেপাশে থাকা কিছু হালকা ওজনের বই এবং অন্যান্য সাধারণ জিনিসও সাথে নিয়ে যাবে। এতে পুরো ঘটনাটিকে একটি সাধারণ চুরির মতো মনে হবে এবং মিস জাস্টিসের উপর কোনো আলাদা সন্দেহ তৈরি হবে না। রাত ৯টা বাজার সাথে সাথে ক্লেইন তার পকেট ঘড়িটি দেখে নেয় এবং মধ্যরাতের আগেই কাজ শেষ করার প্রস্তুতি নেয়। ব্যাকল্যান্ডে সেই সময় সিরিয়াল কিলিং বা ধারাবাহিকভাবে খুনের ঘটনার কারণে কঠোর কারফিউ চলছিল, যা ক্লেইনের জন্য একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ ছিল। যদি সে খুব ভোরে যেত, তবে রাস্তার সাধারণ মানুষের উপস্থিতি তার চলাফেরায় বাধা সৃষ্টি করত। আবার খুব দেরিতে গেলে জনশূন্য রাস্তায় তাকে সহজেই সন্দেহভাজন হিসাবে পুলিশ ধরে ফেলতে পারত। আকাশপটে লাল চাঁদের উপস্থিতিতে রাত যখন গভীর হতে শুরু করে, তখন ক্লেইন তার পকেটে মাস্টার কি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পূর্ব ব্যাকল্যান্ডের দিকে রওনা হয়। সেখানে গিয়ে সে নিজের পোশাক পরিবর্তন করে এবং বেশ কয়েকবার ভাড়া করা ঘোড়ার গাড়ি বদলে কিংস অ্যাভিনিউয়ের কাছাকাছি পৌঁছতে তার প্রায় ২.৫ ঘন্টা সময় লাগে। সে প্রথমে ভেবেছিল নিজের আধ্যাত্মিক দেহ বা স্পিরিট বডি ব্যবহার করে উড়ে সেখানে যাবে, কিন্তু ব্যাকল্যান্ডের আকাশে উচ্চক্রমের বা হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের নজরদারির কথা ভেবে সে সেই পরিকল্পনা বাতিল করে দেয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ায় নিরাপত্তা সংস্থাগুলো হয়তো কোনো বিশেষ সিল্ড আর্টিফ্যাক্ট বা ক্ষমতার মাধ্যমে পুরো আকাশ পর্যবেক্ষণ করছিল, আর সেখানে একজন আত্মার মতো উড়ে চলা বিয়ন্ডার সহজেই ধরা পড়ে যেত। ক্লেন তার ডিভিনেশনের ফলাফলের ওপর ভিত্তি করে বুঝতে পারে যে তার অভিযানের সাফল্য নির্ভর করছে তার সঠিক সিদ্ধান্তের ওপর। তাই সে প্রতিটি পদক্ষেপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং মূল পরিকল্পনা বজায় রেখেও কিছু কৌশলী পরিবর্তন আনে। রয়্যাল মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত আধুনিক এবং পেশাদার। ভবনের ছাদে ৪ জন রক্ষী সারাক্ষণ চারদিকে নজর রাখছিল, এমনকি গাছের আড়ালে থাকা কোনো নড়াচড়াও তাদের চোখ এড়ানো অসম্ভব ছিল। মিউজিয়ামের ভেতরে নিরাপত্তা কর্মীদের দলগুলো নির্দিষ্ট রুটে টহল দিচ্ছিল। রোজেল ডায়েরি যে হলে রাখা ছিল, সেখানে মেশিনারি হাইভ মাইন্ডের ক্যাপ্টেন ম্যাক্স লিভারমোর নিজেই উপস্থিত ছিলেন। তার চোখে ছিল একটি বিশেষ মনোকাল, যা দিয়ে সে যে কোনো অদৃশ্য আত্মা বা ছায়াকে সরাসরি দেখতে পেত। এর পাশাপাশি সেখানে একটি বিশেষ সিল্ড আর্টিফ্যাক্ট রাখা ছিল, যা ছিল মিউজিয়ামের একটি ছোট খেলনা ব্লকের মতো লেআউট। এই নিদর্শনটির ক্ষমতা ছিল এমন যে যদি কেউ মিউজিয়ামে অনধিকার প্রবেশ করে, তবে সেই ব্লকের কাঠামোটি কুঁচকে গিয়ে তৎক্ষণাৎ সংকেত দিত এবং ভেতরে থাকা মানুষকে বের হতে বাধা দিত। রক্ষীরা বিশ্বাস করত যে রোজেল ডায়েরির অন্ধ ভক্তরা হয়তো এটি চুরি করতে আসবে এবং তখনই তারা তাদের হাতে নাতে ধরে ফেলতে পারবে। ক্লেন কিংস অ্যাভিনিউয়ের ১৮ নম্বর বাড়ির একটি স্টোরেজ রুমে তার মাস্টার কি ব্যবহার করে নিঃশব্দে প্রবেশ করে। সে সেখানে হোলি নাইট পাউডার ব্যবহার করে আধ্যাত্মিক দেয়াল তৈরি করে, যাতে তার কোনো কাজ বা শব্দ বাইরে না যায়। এরপর সে মোমবাতি জ্বালিয়ে এবং নিজের আধ্যাত্মিক সত্তাকে জাগ্রত করে অ্যাজিক কপার হুইসেল ব্যবহার করে সেই স্পিরিট বডিকে আরও শক্তিশালী করে তোলে। নিজের চেহারাকে ছদ্মবেশে ঢেকে সে দেয়াল ভেদ করে বেরিয়ে পড়ে এবং একজন অদৃশ্য প্রেতের মতো মিউজিয়ামের দিকে অগ্রসর হয়। মিউজিয়ামের কাছে পৌঁছে সে রক্ষীদের আওরা এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে তারা তাকে দেখতে পাচ্ছে না, তবে তার আধ্যাত্মিক সংবেদনশীলতা তাকে সতর্ক করে দেয় যে মিউজিয়ামের মেঝেতে এক ধরনের রহস্যময় শক্তি ছড়িয়ে আছে। তাই সে সরাসরি প্রবেশ না করে অন্য একটি পথ খুঁজে নেয় এবং একটি ওয়াশরুমের ভেন্টের মধ্য দিয়ে তার সাথে আনা দিয়াশলাইয়ের বক্সটি ভেতরে ছুড়ে দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশের চূড়ান্ত পদক্ষেপ নেয়। ক্লেইনের এই প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং সাহসিকতায় পূর্ণ, যা এই চুরির ঘটনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।